সে বলল, চুপ থাক। আমি যখন তাকালাম দেখলাম সে আমার বুকের উপরে, পেটের উপরে, আমার পেটটা তখন অনেক বড় যেহেতু 2টা বেবি, পেটের উপর 2টা পা এরকম করা এবং আমার বুকের উপরে তার পুরো শরীরটা। তারপরে আমি বললাম, তুমি এটা কেন করছো? অনেক রিকোয়েস্টের পরে সে গলার ওই রশি ধরে আমার মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরে সে আমার পেট থেকে নেমে গেল এবং বললো যে তুই কিন্তু লড়াচড়া করবি না। আমি বললাম, না আমি কিচ্ছু করবো না। তারপরেও আপনার চোখ ভেজা, বুকের উপরে পাথর সমান নিঃশ্বাস, মনে হচ্ছে না ঘুম, বিষণ্ণতায় চোখের নিচে কালি পড়তেছে। What happened? আসলে আমি সরকারের সবচেয়ে উপরস্থ পর্যায়ে জব করার পরেও অ্যান্ড আমি মনে করবো যে আমি খুব ভালো একটা ফ্যামিলি থেকে উঠে এসেছি এবং সচ্ছল একটা ফ্যামিলি থেকে উঠে এসেছি। দেন এত সচ্ছল এবং এত ভালো একটা পর্যায় থেকেও যে আমার ভেতরে এত বড় একটা কষ্ট, সেটা আসলে আমি যদি না বলতে আসতাম এখানে, তাহলে আমি আসলে বুকের মধ্যে যে বিশাল একটা পাহাড় সমান বয়ে বেড়াচ্ছি, এটা আসলে বয়ে বেড়াতে হতো আজীবন। তো আমার মনে হচ্ছিল যে না, আমাকে আসলে আম আমার কথাগুলো বলা উচিত। আর কতদিন আমি আসলে এইভাবে আম বুকের মধ্যে একটা বিশাল বড় পাথর নিয়ে চলাফেরা করব। আমার মনে হয় যে আমি এখানে বললে আমার কথাগুলো আদার্স সবাই যদি শুনে তখন মনে হবে যে না, আমার একটু হলেও হালকা লাগবে। এর জন্যই আমার আশা। শুরু থেকে বলেন। একদম শুরু থেকে যদি বলতে চাই তাহলে একদম ছেলেবেলা থেকে শুরু করতে হবে। যেমন আম আ আমার জন্ম থেকেই শুরু করতে হবে। যদিও এগুলো আমার মায়ের বলা কথা আমি শুনেছি অ্যান্ড শুরু থেকে আমি শুরু করছি। সেটা হচ্ছে আ আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। তো সরকারি চাকরিজীবী থাকার কারণে আমার বাবা গণভবনে ছিলেন। আ সেটা ৯০ এর কথা বলছি আমি। তো আ আমি যখন আমার মায়ের পেটে গর্ভে ছিলাম তখন বাবার হঠাৎ গণভবন থেকে পোস্টিং হয়ে গেল। পোস্টিং হয়ে কোনো একটা জায়গায় আমার বাবার গভর্নমেন্ট ভাবে পোস্টিং হলো। তো ওখানে যাওয়ার পরে আমার আম জন্ম হয়। আ মানে ওই জায়গাটাতেই আমার জন্ম হয়। খুব স্বনামধন্য একটা এরিয়া, স্বনামধন্য একটা জায়গায় আমার জন্ম হলো। তো আমার জন্ম হলো, আমি খুব কালো হয়েছিলাম। না, যদিও এখনো আমি খুব কালো, কিন্তু আম আমার জন্ম হয় আমি খুব কালো, কিন্তু আমার মা ছিল খুবই সুন্দরী। হুম। আমার বাবা ছিল কালো। আ মানে আমাকে এখন যা দেখছেন আমি আমার বাবার একটা ডুপ্লিকেট বলা যায়। হ্যাঁ? ওকে। তো আম বাপের মতো হইলে মেয়েরা নাকি অনেক লাকি হয়। আসলে আমার কাছে কথাটা একদমই ভিত্তিহীন। হ্যাঁ? আমার মনে হয় না, হয় না। সবার বেলায় মনে হয় এটা হয় না। হ্যাঁ? আমার বেলায় তো হয়নি। সো আ বাবা আ কালো ছিলেন, গায়ের রং আমার মতো ছিলেন। তো আমি জন্ম হওয়ার পরে আমার বাবা খুব হ্যাপি হুম। যে আমার মতো একটা সন্তান হয়েছে আমার। বাবারা সচরাচর হ্যাপি হয়। তো তারপরে মা খুব বাবাকে খোঁচাতো যে, "হ্যাঁ, একটা কালো মেয়ে হয়েছে। কি একটা ঢং মেয়েকে নিয়ে।" মা দুষ্টুমি করত। হুম। যদিও মাও আমাকে প্রচন্ড ভালোবাসত। তো বাবা মাকে বলে, "এই শোনো, আমার মেয়ে নিয়ে আরেকবার যদি বাজে কথা বলো কিংবা আমার মেয়েকে কালো-টালো বলো তাহলে তুমি তোমার বাবার বাড়ি চলে যেও। আমি আমার মেয়ে নিয়েই থাকবো।" ফাইন। এরকম করতে, করতেই আমার ওই এরিয়াটাতেই আমার বড় হওয়া। বড় হওয়া বলতে আমার জন্মের পর থেকে ১ মাস ২ মাস এরকম বড় হওয়া। দেন আম আ এরকম সময় কাটতে থাকে। হঠাৎ করে আমার যখন ১ বছর বয়স তখন আমার বাবার লিভার সিরোসিস ধরা পড়ে। হ্যাঁ? হুম। তো আমার বাবার লিভার সিরোসিস ধরার পরে আ আমার মা বাবাকে নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ যত চিকিৎসা ছিল সব ট্রাই করেন। আ হুম। ট্রাই করার পরে আহ আসলে সৃষ্টিকর্তা হয়তোবা আমার বাবা মারা যায় ৩৫ বছর বয়সে। হ্যাঁ? মাত্র ৩৫ হ্যাঁ, বছর? মাত্র ৩৫ আল্লাহ! বছর। আর আমার মায়ের বিয়ে হয় মাত্র ৯ বছর বয়সে। হ্যাঁ? হুম। গ্রামের ছিল তারা। আমার বাবা হঠাৎ করে আমার মাকে দেখে তার পছন্দ হয়ে যায় এবং ওইভাবে যেভাবে বিয়ে পুতুল হয়। খেলার বয়সে বিয়ে করে। হ্যাঁ, বিয়ে হয়ে যায়। তো আমার বাবা মাকে অনেক ভালোবাসতো, মায়ের কাছে শোনা। আর তাহলে লিভার সিরোসিস হয়ে গেল বাবার এবং আমার ১.৫ বছর বয়সে আমার বাবা মারা গেল। হুম। শুরু হলো আমার মায়ের যুদ্ধ আমাকে নিয়ে। আমি তো তখন একদমই ছোট্ট একটা বাবু, ১.৫ বছর বয়স। আ আমার মামা ছিলেন, আমার ২ চাচা ছিলেন। তো আমার
মজার কথা, আমার বাবা মারা যাওয়ার পরপরই আমার মানে বাবার ইমিডিয়েট ছোট যে চাচা, সেই চাচা শুরু করলো আমি তোমাকে বিয়ে করবো, মানে আমার মাকে বিয়ে করবো। হুম, তো আমার মা বললো, আমার মা তাকে তুই করে বলতো। হুম, তা আমার মা নাকি বলতো যে তোর মুসলমানই করাইলাম আমি, তো তোকে ধরে তুই এখন ওকে বিয়ে করবি, এটা কেমন কথা বললি তুই? হুম, তো আমার চাচা মাকে খুব জ্বালানো শুরু করে, না আমি তোকে বিয়ে করবো হ্যাঁ তা। তো আম্মা তো আসলে বিয়ে করবে না। তো আমি একটু শর্টলি বলি, এরকম মামারা ফাইন্যান্সিয়াল হেল্প, মানে আমার বাবা মারা যাওয়ার আগে চিকিৎসার জন্য আমাদের যত সব শেষ হয়ে যায়। সব শেষ হয়ে যায়। এবং আর এইটুকু বয়স পেয়েছে, মাত্র 35 হ্যাঁ, বছর এবং বয়স। বাসার যে ফার্নিচার ছিল হ্যাঁ, সেগুলো সেল করে আমার বাবার ট্রিটমেন্ট করতে হয়। হ্যাঁ, তো মা তো খুব হতদস্ত, এবং তখন আমরা একটা গভর্নমেন্ট কোয়ার্টারে আছি। হ্যাঁ, জি, তো এরকম অবস্থানে চলতে চলতে হঠাৎ মানে 5 বছর পরে আমার মায়েরও আমার বাবার জায়গায় চাকরিটা হয়, গভর্নমেন্ট জব হয়। হুম, হ্যাঁ, আমার মা একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে। জি, তো মানে আমার বাবা মায়ের অনেক বছরের সংসার বললে আমি হওয়ার আগ পর্যন্ত তারা দুজন সুন্দর দুইটা বার্ড ছিলেন, এবং বাবা মাকে পড়াশোনা সব কিছু ইন্টারেস্ট করতেন, সব কিছু চলতেছিল। হ্যাঁ, হুম, তো 5 বছর পরে বাবার জায়গায় মায়ের জবটা হয় কারো একজনের সুপারিশের মাধ্যমে। হ্যাঁ, হুম, বাবার যে পদস্থ অফিসার ছিলেন সেই হয়তো সুপারিশ করলো যে উনি অসহায়, ওনার একটা বাচ্চা, ওনাকে এই জবটা আসলে ওনার বদলে দিতে হবে। তো মায়ের জব হয়। মায়ের, আমার তখন 6.5 বছর। জি, তো তখন আমি শুনতে পাই, এর আগে তো আর আমি বুঝতে পারতাম না, তখন আমি শুনতে পাই যে আমার মামারা, আমার চাচারা, আমার ফুপিরা, এরা সেরা সবাই মাকে ফোর্স করতে থাকে যে তুমি আরেকটা বিয়ে করো, আরেকটা বিয়ে করো। হুম, এবং মায়ের অনেক জায়গা থেকে প্রপোজ আসতে থাকে। হ্যাঁ, তো এরকম আমি শুনতে পাই যে মায়ের বিয়ে নিয়ে কথা হচ্ছে। তো হঠাৎ একদিন আমি শুনতে পাই যে মা হয়তো বা আমার খালামণি বা আমার মামাকে বলতেছিল যে দেখো, তোমরা তো আমাকে বিয়ের কথা বলো, কিন্তু আমি তো আসলে বিয়ে করব না। হুম, তো কারণ আমি একজন হাজব্যান্ড পাবো, আমি একজন কাজলি তো তার বাপ পাবে না। হ্যাঁ, আমার বাচ্চাটা আসলে বাবা পাবে না। তো আমাকে তোমরা এই ব্যাপারটাতে আর বিরক্ত করো না, আমি আসলে বিয়েটা আর করছি না, আমি আমার মেয়েকে নিয়েই থাকবো। তারপরে আর কখনো আমি আমার কোনো রিলেটিভকে বলতে শুনি নাই যে বিয়ের কথা। চললো, আমাকে স্কুলে ভর্তি করলো, ওই গভর্নমেন্ট এরিয়াতে, গভর্নমেন্ট স্কুল। হ্যাঁ, ভর্তি করলো আমার স্কুল। আমি স্কুলে যেতাম একা, মানে এরিয়ার মধ্যেই তো স্কুলটা, কোয়ার্টার স্কুল, হসপিটাল, অ্যাজ ইউজুয়াল যা কিছু সব কিছু একটা এরিয়ার মধ্যে। তো আমি স্কুলে যেতাম একা, স্কুল থেকে আসতাম একা। আমি দেখতাম অনেকের মা, অনেকের বাবা স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো, কিন্তু মা আমাকে এমনভাবে লেসন দিচ্ছিল যে বাবু, তুমি এবং আমি হচ্ছে একটা জগৎ। তো আমি জব করছি, তোমাকে অনেক কিছু বুঝতে হবে একা একা। হুম, যেমন আমি হয়তো বা তোমাকে স্কুলে দিয়ে আসতে পারবো না, স্কুল থেকে নিয়ে আসতে পারবো না, টিফিনে হয়তো বা তোমাকে যে খাবারটা দিয়ে আসতে পারবো না, কিন্তু তোমাকে বুঝতে হবে যে মা সবসময় তোমার সাথে আছে। তোমাকে যুদ্ধটা স্ট্রং বানানোর চেষ্টা হ্যাঁ, করছে। তোমাকে যুদ্ধটা একা করতে হবে। এবং আমি ওইভাবে বুঝে গেলাম, এবং একদম ছোট্টবেলা থেকেই আমি রান্নার কাজটা ট্রাই করতাম আমার মায়ের সাথে। হুম, আমি খুব দেখতাম মা কিভাবে রান্না করে, আমি ওখানে যে দাঁড়ায় থাকতাম, এবং আস্তে আস্তে আমি রান্নাটা শিখে ফেললাম। হুম, আমার স্কুল, আমার বাসার রান্না, এবং আমি খুব পরিপাটি গোছানো গাছানো একজন মানুষ হয়ে উঠতে শুরু করলাম। যেমন ঘরের সব গোছানো টিপটপ রাখা, মা খুব ইমপ্রেস হতো। এবং একদিন রান্না করলাম, মা দুপুর লাঞ্চে আসলো, এসে বললো যে চমৎকার হয়েছে রান্নাটা। আসলেই চমৎকার হয়েছিল, এবং আমিও ট্রাই করেছিলাম। তো এইভাবে চললো আমার স্কুল, অ্যান্ড বড় হতে শুরু করলাম। তো এখন যদি আপনি আমাকে বলেন যে আপনার স্কুল লাইফের কোনো বন্ধু বান্ধবী, না হয়নি ওভাবে। স্কুলে হয়তো বা সহপাঠী হয়েছে, বন্ধু। হ্যালো হাই এই পর্যন্ত, পড়াশোনা জানা নেয়া এই পর্যন্তই হচ্ছে সহপাঠী। তো আমার ম্যাট্রিক পরীক্ষা 2005, তো আমার জন্ম হচ্ছে 1991। তো মা আমাকে ওইভাবে বলেনি যে তোমাকে আসলে এই ক্লাস পেতেই হবে, গোল্ডেন ক্লাস পেতেই হবে। মা বলেছে ভালো একটা রেজাল্ট করতে হবে। আমি ওইভাবে, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল, আমি ওইভাবেই আসলে পড়াশোনাটা শুরু করি।
And, আমার ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে এবং আমার গোল্ডেন এ প্লাস। আই এম সো হ্যাপি। আমার টিচাররাও আমার কাছ থেকে চাচ্ছিল যে আমি গোল্ডেন এ প্লাসটাই পাবো, কিন্তু মা কেন যেন আশা করেনি। মা আশা করেছিল আমার মেয়েটা আসলে ভালো রেজাল্ট করলে ভালো একটা রেজাল্ট। ফাইন। তারপর আমাকে ক্যান পাবলিক কলেজে ভর্তি করা হলো একটা এরিয়াতে। তো প্রথম দিন কলেজে যে আমার মনে হলো যে আমি একটা জেলখানায় ঢুকে গেলাম। হ্যাঁ, ক্যান পাবলিক এত কড়া শাসন, এত মানে সবকিছু একদম টিপটপ স্ট্রেট ফর। তো আমার মনে হতো যে ক্যান্টনমেন্ট, তখন এরিয়া থেকে বাইরে আমি বের হয়ে গেলাম, মানে কোয়ার্টারে আছি কিন্তু আমি এরিয়া থেকে বাইরে হয়ে আমাকে কলেজে যেতে হয় কলেজের গাড়িতে। তারপর সকাল 7টার দিকে এসে মেইন গেটে দাঁড়ায় থাকতে হয় গাড়ির জন্য, লাফ দিয়ে উঠতে হয়, লাফ দিয়ে নামতে হয়, 8টার মধ্যে ক্লাসরুমে থাকতে হয়, না হয় প্রিন্সিপাল এসে গেটের বাইরে দাঁড় করে রাখবে এবং তার গার্ডিয়ানকে ডাক দিবে যে আপনার মেয়ে 1 মিনিট কি 2 মিনিট দেরি করছে, এসে নিয়ে যান। হ্যাঁ, এবং আমার সাথে একটা ঘটনাও ঘটেছে। একদিন 1 মিনিট লেট হয়েছে, আমাকে বাইরে দাঁড় করে রেখেছে। ফাইন। তো এরকম করতে করতে আমার কলেজটাও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ এর মধ্যেও আমার কোনো বন্ধু হলো না। আচ্ছা, কেন হলো না? কারণ আমার মতো আমার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আমার মা। এই মা ছাড়া কোনো বন্ধু অসম্ভব, ভাবতেই পারতাম না। আমাকে যদি ফ্রেন্ডরা বলতো আচ্ছা কাজলি তুমি তো খুব ভালো গান করো, আসো আমাদের সাথে তোমার গান শুনবো এসে, আমি ভাবতাম না আমার শ্রোতা শুধু আমার মা, অন্য কাউকে আমি শোনাবো না, এরকম একটা চিন্তা ভাবনা। পুরো জগৎটা আমার মায়ের কেন্দ্রিক হয়ে গেল। তো আমার ইন্টার কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে ইন্টারে গিয়ে তো প্রেম হয় মানুষের, প্রেম না, আমার আসলে এত দুর্ভাগ্য, আমার জন্য আসলে প্রেম আসলো না। মানে প্রপোজ আসে না, এটা কিন্তু মিথ্যা কথা, প্রপোজ কিন্তু এসেছে, কিন্তু আমার মধ্যে মনে হতো কি প্রেম এটা আবার কি জিনিস, এই সময় নষ্ট হবে, পড়াশোনা করবো, মায়ের সাথে গল্প করবো, এইগুলো করলেই হয়তো বা সময় চলে যাবে। এমন করতে করতে আমার ইন্টার কমপ্লিট হয়ে গেলে এবং ইন্টারে আমি গোল্ডেন এ প্লাস পেলাম, আলহামদুলিল্লাহ। এখন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য ফর্ম, পড়াশোনা খুব, মানে আমার মনে হচ্ছিল আমি এবার বাসা থেকে যেতে পারবো কোথাও। ইউনিভার্সিটি ভর্তি হওয়া মানে হলে থাকবো, বিন্দাস জীবনযাপন, হ্যাঁ এরকম আমার তখন ফিল হচ্ছিল। তো ঢাকা ইউনিভার্সিটি আমি বাংলায় চান্স পেলাম। হ্যাঁ, তো মা বললো যে ঠিক আছে আর একটা ইউনিভার্সিটি ট্রাই করো। আমি কেন আম্মা, আমি তো বাংলায় চান্স পেয়েছি, তোমার কি বাংলা পছন্দ? বললো না অবশ্যই আমার পছন্দ, কিন্তু তুমি আর একটা ট্রাই করো। তো তখন আমি জানি না ইউনিভার্সিটিতে ইংলিশের একটা ফর্ম কিনলাম, মায়ের সাথে একটু তখন কি বলে বাটপাড়ি করলো। আমি বলছিলাম মা দেখো আমি এটাতেই চান্স পাবো, কোনো টেনশন নেই, কিন্তু আমার কিন্তু চিন্তা ভাবনা ছিল না যে আমি চান্স পাবো। তো ফর্ম কেনা হলো এবং হ্যাঁ আমি চান্স পেলাম। এখন মা বলতেছে তুমি এখানেই ভর্তি হও যেখানে আমি চান্স পেলাম। তো আমি বললাম কেন ঢাকা ইউনিভার্সিটি না? কেন? বলে ঢাকা ইউনিভার্সিটি আসলে তোমাকে হলে থাকতে হবে, তুমি বাসা থেকে যাবে, মার কাছ থেকে দূরত্ব হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, তুমি এখানেই ভর্তি হও, এখান থেকে তুমি বাসা থেকে যেতে পারবে। আসলে ইট ওয়াজ গুড। তখন আমি ভাবলাম যে আমার আশা ভরসা সব ভেস্তে চলে গেছে, আমাকে হলে থাকা হবে না। তো মাকে আমি ভর্তি হলাম ফার্স্ট ইয়ার, মানে প্রথম ক্লাস, প্রথম র্যাক ডে আমার, মানে আমাকে র্যাক দিল বড় আপুরা। তো বড় আপুরা আমাকে ডাকলো, এই শোনো। আমি বললাম যে হ্যাঁ আপু বলেন। বললো যে দেখো ক্যাম্পাসে ওই যে মানে স্মৃতিসৌধের ওই জায়গাটায় একটা ভাইয়া বসে আছে তোমার সিনিয়র, ওনাকে যে আই লাভ ইউ বলে আসবে। আমি তো আকাশ থেকে বললাম কি ব্যাপার, আমি কিভাবে বলবো আই লাভ ইউ, আমি তাকে চিনি না জানি না। তো আমি কি করলাম, আমার ক্যাম্পাস পুরাটা 1 ঘন্টা ঘুরলাম পায়ে হেঁটে, ঘুরে পুরে আমি সেই শহীদ বেদিতে গিয়ে আমি বললাম যে আচ্ছা আপনি কি সেই ভাইয়া? বলে যে হ্যাঁ। তুমি কি কাজলি? আমি বললাম যে হ্যাঁ। দেখো তোমাকে যেটা বলতে বলেছি তোমাকে এটা বলতে হবে না, আমি ওদের বলে দিচ্ছি তুমি বলেছো। আমি তো বহা বাঁচা বেঁচে গেলাম এবং আমি এখান থেকে ভাগলাম। তারপর তো আমার ইউনিভার্সিটি শুরু হলো। আই এনজয় মাই ইউনিভার্সিটি। আমি মানে ওই জীবনটা আমি এতভাবে উপলব্ধি করেছি, মনে হতো যে আমার কাছে এটাই মনে হয় স্বর্গ। হ্যাঁ, দ্বিতীয় আতুর ঘর বলে যাকে। কিন্তু বিকেল 4টা হলে মা গাড়ি নিয়ে যেয়ে গেটের সামনে, মানে এখন আমার ক্লাস শেষ, আমি যে একটু আড্ডা দিব, একটু গল্প করবো, কোনো প্ল্যান করবো বন্ধুদের সাথে, নো চান্স। চলো হ্যাঁ চলে যেতাম। তো মাঝে মধ্যে আমার ফ্রেন্ডরা আমাকে প্রশ্ন করতো আচ্ছা তোর মা কি খুব দাঁড়ছে, 4টা বাজে চলে আসে? না মা এখন দাঁড়িয়ে না, মা তো আসলে অফিস থেকে আসে, তখন হচ্ছে মায়ের একা লাগে বাসায়, এর জন্য আমাকে নিয়ে যায়। এই ভুং ভাং বুঝিয়ে শেষ করতাম। মজার কথা হচ্ছে আমাকে আমার মা স্টাডি টুরেও যেতে দেয়। হ্যাঁ,
সে একা যেতে আমাকে যেতে দিবে না। Oh my God. তো ওটা বাদ দিলাম, গেলাম না। এরকম করতে করতে আমার অনার্স কমপ্লিট হয়ে গেল। ওই যে বড় ভাই যাকে ভালোবাসি বলতে বলেছিল, উনি করলো কি 1 বছর 1.5 বছরের মাথায় উনি আমাকে প্রপোজ করলো। হ্যাঁ, ইন্টারেস্টিং, মানে যাকে র্যাক দেওয়ার কথা সে উল্টো হ্যাঁ, ভালোবাসা দিয়ে বসলো। হ্যাঁ। তো আমি খুব আহাম্মকের মতো বললাম, ভাইয়া আমি তো আসলে ভালোবাসাটার সাথে জড়াবো না, তো আপনাকে এমনি আমার ভালো লাগে, আপনি বড় ভাই বলে যেটা কোনো কথা, বড় ভাই তো বড় ভাইয়ের জায়গায়, প্রেমিক প্রেমিকের জায়গায়। আমি তো ভাই আমি একটু ভেবে দেখবো। হ্যাঁ, তো ওনাকে এরকম চাংপং দিয়ে রাখলাম। আর আমাদের যে ব্যাচটা ছিল, আমরা ছিলাম খুবই দুষ্ট প্রকৃতির ব্যাচ, এবং আমাদের দেখলে আমাদের ইউনিভার্সিটি এরা বলতো যে ওই যে আসতেছে। আমাদের একটা গ্রুপ ছিল, হ্যাঁ, খুব দুষ্ট। আর তখন আমি সবাইকে গান শোনাতাম, তখন আমার গান শোনাতে ভালো লাগতো, এবং আমার শ্রোতা ছিল অনেক, মানে আমার ব্যাচমেট যারা ভাইয়েরাও। আমাদের মুক্ত মঞ্চেও আমি মাঝে মাঝে প্রোগ্রাম করতাম, নাচ গান আবৃত্তি, এই চললো। অনার্স শেষ, এবার মাস্টার্স তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার প্রেম আসলো না। প্রপোজ পেলাম, অনেক অনেক প্রপোজ পেলাম, নিজেরা ডোবা হলো না। হ্যাঁ, জুনিয়রও প্রপোজ করলো আমাকে শেষমেশ, কিন্তু আসলে হলো না। হ্যাঁ, ওই যে বড় ভাই উনি শেষমেশ কানাডায় চলে গেল, এবং উনি এখন পর্যন্ত কানাডায় আছে এবং এখনো বিয়ে করেন। উনি এখনো আমাকে মাঝে মধ্যে নক দেয় যে তুমি যদি আসলেই আমাকে ফিল করো, আমাকে একবার নক দিও। আমার আসলে ওনাকে কখনোই নক দেওয়া হয়নি, প্লেটোনিক লাভ পুরা হতে পারে। তো আমার কিন্তু মাস্টার্স শেষ হয়ে গেল, এর মধ্যে আমি আমার মা খুব ভালো আছি, আমাদের একটা জগৎ, আমরা খুব ভালো আছি। তো এখন আমি মাকে বললাম, মা মাস্টার্স তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আজাইরা বসে থাকি, কি করব? আমি একটা ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে জয়েন করি। মা বললো কাছাকাছি, মা আমাকে সিলেক্ট করে দিল কাছাকাছি কোথায় জয়েন করা যায়। শেষমেশ আমি সিটি ইউনিভার্সিটিতে কয়েকটা মাস শুধুমাত্র ইংলিশের লিটারেচার ছিলাম। আমার স্টুডেন্টরা যদি, এবং ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলেও আমি কয়েকদিন ক্লাস নিয়েছিলাম, মানে আমার স্টুডেন্টরা আমাকে এত বেশি ভালোবাসতো, আমার কেন যেন মনে হতো ওদের ক্লাসে গেলে ওরা শুধু হা করে আমাকেই দেখতো, এবং এত সুন্দর করে আমার লিসেনগুলো নিত, এবং পরের দিন তারা কমপ্লিট করে নিয়ে আসতো সবকিছু, মানে মিস। হ্যাঁ, এবং মনে করতো যে মিস যদি আজকে পড়া না পাই কালকে কথা বলবে না, শুধুমাত্র কথা বলবে না এই ভয়ে কিন্তু তারা পড়াটা করে নিয়ে আসতো, এবং নট অনলি মারধর, তারা ভাবতো যে মিস কথা বলতে। ফাইন, আমার সিটি ইউনিভার্সিটি শেষ হয়ে গেল। কেন শেষ হয়ে গেল? আম্মু বললো বিসিএস এর জন্য ট্রাই কর। ঠিক আছে, আম্মু যা বললো তাই ট্রাই করলাম, এবং ফার্স্ট চান্সে আমার হয়ে গেল। শুরু হলো চাকরি জীবন। প্রথম পোস্টিং কক্সবাজার। এবার কি হবে? এবার মাকে রেখে আমি যাব, মা আমাকে রেখে থাকবে, এই দোটানার মধ্যে আমি তো খুব কান্নাকাটি। তো মা বললো, বাবু শোনো, তুমি যাও, আমি প্রত্যেক বৃহস্পতিবার রাতে চলে যাবো, বিকেলবেলা চলে যাবো। ওই যে এটা মনে পড়লো কি, নতুন বিয়ে করলে জামাই যদি গ্রামে, মানে বউ গ্রামে থাকে, জামাই থাকে ঢাকা শহরে, বৃহস্পতিবারে অফিস শেষ করে আসে, শনিবারে এরকম কাণ্ড হয়ে গেল। দেন মা আসলে কিন্তু চলে যেত বৃহস্পতিবার বিকালে ফ্লাইটে, উনি চলে যেত, এবং আমি চাকরি অবস্থায় প্রতিদিন কক্সবাজার থেকে 1 ঘন্টা মাকে ফোন করে কান্নাকাটি করতাম। আমার ভালো লাগতেছে না, আমার কিছুতেই ভালো লাগে না, চাকরি করব না, এটা সেটা, আমাকে বিয়ে দিয়ে দাও মা, আমি চাকরি করব না। মা বলতো যে হ্যাঁ বিয়ের বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু চাকরিটা এনজয় করো, আমি চাকরি করবো না। তো এরকম করতে করতে মা বৃহস্পতিবারে একদম রান্না টান্না করে বাটি টাটি ভরে নিয়ে চলে যেত, এন্ড মা আমি খুব মজা করতাম। তো মা আবার রবিবার সকালে ফ্লাইটে চলে আসতো, কারণ ওনার তো অফিস ছিল। এরকম করে করে আমাদের দিন যাচ্ছে। প্রেম তখনও আসে নাই? না, প্রেম আসার কোনো চান্স নাই তখন। মনে হচ্ছে কপালটা খারাপ হওয়া শুরু করলো কবে থেকে? হ্যাঁ বলছি তো, আসছে তো, প্রেম আসে না। কারণ একটা কথা কি, আমি মনে করি যে প্রেম আসতে হলে বোকা হইতে হয় না, বোকা তো হতে হবেই, তারপরে হচ্ছে প্রথম দেখাতেই একটা মানুষকে ভালো লাগতে হবে। আমার থিওরিটা এরকম ছিল যে একটা মানুষকে প্রথম দেখাতেই আমার উইকনেস কাজ করবে, এবং তাকেই ভালোবাসতে হবে, সে আমাকে ভালোবাসুক না বাসুক, তাকে আমার ভালোবাসতেই হবে, এরকম একটা থিওরি ছিল আমার মধ্যে। হ্যাঁ, তো এরকম করতে করতে করোনা চলে আসলো। হ্যাঁ,
প্রথম দেখাই ভালো লাগতো, আমি প্ল্যান মানে বোঝার চেষ্টা করতেছি ব্যাপারটা। প্রথম একটা ক্রাশ খেতে হবে, যে আজকাল কিন্তু ছেলেমেয়েরা বলে না ক্রাশ খেয়েছি, হ্যান ত্যান হবে, খুব খায়। হ্যাঁ ওরকম খেতে হবে। হ্যাঁ তো 2018 সাল চলে আসলো, আমি 16 নভেম্বরে জয়েন করেছি। হুম। তো 18 সাল চলে গেল, আমি কক্স, তারপরে আমার অন্য কোথাও পোস্টিং হয়ে গেল। তখনও মা এরকম চলে যেত রান্নাবান্না করে, এরকম আমাদের জীবনযাপন চলতেছে। তো 18 সালে আমি যখন কক্সে ছিলাম, তখন ডিসির সাথে আমার একটু ঝামেলা হয়। ডিসি একটু প্রেম নিবেদন করতে চেয়েছিল। হ্যাঁ তো যথাযথ কারণবশতই আমার সাথে তার প্রেমটা হলো। কারণ আমার মনে হতো যে এরকম বুইড়া খাটাসের সাথে আমি প্রেম করবো। I love you boss, I love your wording. এটা মনে হতো যে আসলে বুইড়া খাটাসের জন্য তো আমি আমার নিজেকে রেডি করে যাচ্ছি, এরকম মনে হতো। তো মাঝে মধ্যে আমি ওনাকে বলতাম, যদি খুব কাছাকাছি দাঁড়ানো হতো কোনো একটা সেমিনার প্রোগ্রাম, মাঝে মধ্যে আমি তাকে বলতাম যে আপনি নিজের চেহারাটা একটু নিজে আয়নায় দেখবেন এবং মনে মনে কল্পনা করবেন পাশে হচ্ছে আমি, তাহলে বুঝে যাবেন যে আপনি কতটুকু ড্যাশ। তো উনি নীরব থাকতেন। আমার মনে হয় বুড়া খাটাসটা একটু বেশি উইক ছিল আমার, তো হোয়াটএভার বাদ দিলাম। তো যেখানে আমি পোস্টিং হয়েছে, এরকম উপরস্থ কর্মকর্তারা আমাকে প্রেম নিবেদন করতে চেয়েছে। তখন আমার শুধুই মনে হচ্ছে যে এইরকম বুড়া ঠিক নো। আচ্ছা যাই হোক, আমি সারা জীবন শুনছি যে মানুষ ধরেন একটা লেভেলের উপরে উঠে গেলে ছেলেদের, পুরুষদের তখন খুব কোচি পছন্দ হয়, এবং তখন খুব জুনিয়র মেয়েদের প্রতি খুব আকৃষ্ট হয় এবং তাদের নানান ভাবে প্যারা দেয়। হ্যাঁ বিশেষ করে আমি আপনাকে একটা ইংরেজিতে কথা বলবো, সেটা হচ্ছে যে ইয়াং মেয়েগুলো যখন এই বুড়া খাটাস, যাদের অনেক অর্থ টাকা পয়সা আছে এবং ঘরে বউ সন্তান আছে, এই বুড়া খাটাসগুলো প্রথমত তাদের অ্যাটাক করে ফিনান্সিয়াল দিক দিয়ে। যেমন ধরেন যে একটা ইয়াং মেয়ে, তার ফ্যামিলি থেকে ওভাবে হিউজ তার পকেট মানি দিচ্ছে না, এটা সেটাতে দেখতে শুনতে সুন্দর, ওই বুড়াটা তাকেই টার্গেট করে এবং প্রথমত এখানে নিয়ে যায় ঘুরতে, ওখানে নিয়ে যায় শপিং করা, এটি উইক হয়ে গেল। কিন্তু মেয়েটা তখন কিন্তু মেয়েটা একদম ধরেন যে ওইভাবে ম্যাচিউরড হয়নি, কিন্তু সে কিন্তু টাকা চিনে গেল। উইক হওয়ার একটা কারণ আমি মেয়েদের কথাটা বললাম। আসলে সবাইও একরকম না, সবাই নিজের বোঝটা বুঝে অনেকের কথা বললাম। তো করোনা চলে আসলো, খুব সুন্দর করে আমাকে করোনা ধরে ফেললো। এবং তখন আমার এরিয়া থেকে, মানে আমার মায়ের এরিয়া থেকে আমার খুব কাছাকাছি এক জায়গায় পোস্টিং আছে। হ্যাঁ তো আমাকে করোনা ধরে ফেললো, আমার 67% লাঞ্চ হচ্ছে ধরে গেল। হ্যাঁ এবং আমাকে চিনমোট্রিতে ভর্তি করলো ঢাকা। আমার অবস্থা খুবই খারাপ। তো মা তো তখন কোয়ার্টারে, তখন মা বললো যে আমি আসবো। আমি বললাম মা, তোমার তো ডায়াবেটিক্স, তোমার রক্তে কোলেস্টেরল, তোমার হার্টের প্রবলেম আছে, খবরদার তুমি এসো না, তোমার কিছু হয়ে যাবে। বললো যে আমার সন্তান মারা যাবে আর আমি বসে থাকবো, ইটস নট পসিবল, আমি আসবো। আমার আত্মীয় স্বজন আমাকে বলেছে আপনি জানেন না, তোমাকে বলেছে যে আপনার প্রবলেম হবে। আমি বলছি না, আমি তো যাবোই। তো আমি একটা রাত যখন ওয়ার্ডে ছিলাম চিনমোট্রিতে, কি বিভৎস অবস্থা আপনি কল্পনা করতে পারবেন না। আমাকে একটা ওয়ার্ডে রেখেছে এবং ওয়ার্ডের সামনের দিকেই একটা থাই গ্লাস করা বারান্দা আছে, মানে ওখানে 50-60টা লাশ পড়ে আছে। হ্যাঁ এবং ওই ওয়ার্ডটার মধ্যে আমি একা, মানে আমার মনে হচ্ছিল যে একটু পরে লাশগুলো উঠে এসে আমাকে ধরবে। সিরিয়াসলি আমি শুধুমাত্র, আমাকে একটা ফোন দিয়েছিল ওই ওয়ার্ডের মধ্যে আর কিছু পানি, আর বলেছিল যে আপনার যদি কাউকে দরকার হয় আপনি জাস্ট একটা ফোন করবেন। ওই অবস্থাতে আমি ছিলাম এবং আমার ড্রাইভার, চারদিকে লাশ, হ্যাঁ লাশ, মাঝখানে আপনি একা, মানে কি যে বিভৎস একটা ব্যাপার। তো আমি আমার মাকে ফোন করে বলতেছিলাম, মা দেখো এরকম পাশে তো এরকম লাশ, আমি কি করবো। তো আমার মা আবার মহিলা মানুষ মারা গেলে যে এরিয়াতে ছিল, আমার মা কিন্তু গোসল করাতেন। হ্যাঁ মায়ের তো খুব সাহস, মা বললো যে বাবা তোমার কিছু হবে না, লাশ কিন্তু উঠে আসে না, তুমি দোয়া নিস। আমি তো টাকা আশ করে পড়ে মরে যেতাম, যদি এক রাত থাকতে দিলে পারতাম না। আমি পুরোটা রাত ছিলাম ইনো, তো আমি দোয়া নিস পড়তেছিলাম এবং যতই ট্রাই করি যে আমি তাকাবো না, ততই বারবার আমার চোখ ওখানেই যায় যে কখন যেন সাদা কাপড়টা উঠে আসে। হ্যাঁ কি একটা বিভৎস রাত। তারপর বাতাস যদি উঠতো মারাত্মক, কাপড় ওটা দেখলে তো আমি, হ্যাঁ তারপর কি হলো, পরের দিন সকালবেলা আমাকে কেবিনে দিল এবং আম্মা আসলো।
আম্মার সেবা যত্নে আমি সুস্থ হয়ে গেলাম, এবং আমাকে 7 দিনের পর বাসায় নিয়ে আসলো, মায়ের কোয়ার্টারে নিয়ে আসলো, এবং আমি সুস্থ ভালো হয়ে গেলাম। তো এরকম তারপরে আবার জবে জয়েন করলাম। তখন তো আমাদের খুব র্যান্ডম ডিউটি, দরকার হলে মরে যাও কিন্তু তারপর ডিউটি করতে হবে। তো ডিউটি করতে করতে আবার আমাকে 6 মাস পরে করোনা ধরলো। তখন আমি মনে মনে চিন্তা করলাম, আই ক্যান ফিল দ্যাট যে আমার আবার করোনা হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম এবার করোনা আসুক আর করোনার আব্বা আম্মা 14 গোষ্ঠী আসুক, আমি কাউকেই বুঝতে দিব না যে আমার করোনা হয়েছে। শেষ। মাকেও বুঝতে দিলাম না আমার খুব জ্বর। মা ফোন করে, আমি খুব স্ট্রংলি কথা বলার ট্রাই করি। মা বলে তোমার কি শরীর খারাপ? আমি বলছি না, আমি তো মোটেও শরীর খারাপ, আমি খুব ভালো আছি। মা বলে না তুমি ভালো নেই, সে তো বুঝে। তো যাই হোক, মাকে আসলে বললাম না যে আমার শরীর খারাপ, হ্যান ত্যান, তো চলে গেল। তো শেষমেশ আমার মা যেখানে এরিয়াতে সেইখানে আমার পোস্টিং হলো। হ্যাঁ, এখন আমি কাছাকাছি, আমি একটা ছোট ফ্ল্যাট নিলাম ওখানে, এবং ওখানে আমি থাকা শুরু করলাম। আমি কোয়ার্টারে থাকবো না। তো মা বললো যে আমার সাথে থাকতে তোমার সমস্যা? আমি বললাম মা শোনো, তুমি এখন আমার বাসায় এসে থাকবা, হ্যাঁ, আমি আর তোমার বাসায় যেয়ে থাকবো না, আমি তো বেড়াতে যাবো। বলে তুমি বেড়াতে কার বাসায় আসবে? হচ্ছে তোমার বাসায়। বাসাটা কার? আমার বাসাটা তো সরকারের। ঢং বেড়ে গেছে, হ্যাঁ, খুব ঢং বেড়ে গেছে। মানে হাতি 5 পা হয় না, আমার তখন 10 পা হয়েছিল। হ্যাঁ, তো দেখলাম কি আমার আর যাওয়া লাগে না, মাই অফিস করে বিকেলবেলা আমার বাসায় চলে আসে। এরকম মা, আমি আমার সকালের চায়ের আড্ডায় মা, বিকেলের চায়ের আড্ডায় মা, মা 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 সব মা। আমার খুব সুন্দর গান, সেই আগের কালের গানগুলো, মানে আমায় এত রাতে কেন ডাক দিলি, এই গানটা খুব গাইতো মা। তো আমি মাকে বলতো মা বাবাকে মিস করতেছি, তখন সে অন্যদিকে ফিরে হাসতো আমার দিকে, সে আব্বুকে মিস করতো। তো আমরা কোথায় ছিলাম? 2020, হ্যাঁ 2020 চলে আসলো, এবং খুব ভালো আছি। আম্মাকে যথাযথ ট্রিটমেন্ট করতেছি, তার ডায়াবেটিস সবকিছু চেক আপ সবকিছু এবার আমিই দেখতেছি। এবার আমি তার মা হয়ে গেছি, সে আমার মেয়ে হয়ে গেছে। একটা ব্যাপার স্যাপার। মা তখন খুব বলতো যে কি আমার ডাবল পার্ট ইউজ করতেছো তুমি? হ্যাঁ, এবার থেকে তোমাকে তো আমিই দেখবো। তুমি জানো তুমি তো ওষুধ খাও না, তুমি হচ্ছে গিয়ে ওষুধ ফেলে দাও, এখন থেকে ওষুধ আমি খাও। এরকম রাতে মানে আমার বাসার থেকে তখন মা অফিস করা শুরু করলো। তারপর 2021 কোরবানি ঈদ, মা তখন খুব অসুস্থ হয়ে গেল হঠাৎ করে, তার ইমিউনি ইনফেকশনটা অনেক বেড়ে গেল। হ্যাঁ, তো আমি তো সাভারের যত ডক্টর, হসপিটাল, যত ডায়াগনস্টিক যত কিছু আছে সব হাই লেভেলের সবকিছু দেখাচ্ছি। কেন? তো ডক্টর আমাকে বললো যে ডায়াবেটিসটা আপনার আম্মার 6, 7, 8 এরকম সবসময় কন্ট্রোলে থাকে, হঠাৎ করে আপনার আম্মার 22-23 হয়ে যাচ্ছে এবং আপ ডাউন করতেছে। ইভেন আম্মা ডক্টরদের এতই অপছন্দ করতো, তার তো বারেম হসপিটালে মনে করেন প্রত্যেক মান্থলি চেক আপের জন্য যাওয়া দরকার, সে করতে কি 1 বছর পরে যেত। মানে আমি দূরে চলে গেলাম, সে এখন খুব সুযোগ পেয়ে গেছে 1 বছর পর। আমি যদি জিজ্ঞেস করতাম জিজ্ঞেস করতাম যে কেন যাচ্ছ না, সে বলতো গেলেই তো এতগুলো ব্লাড নেয়, গেলেই তো আমাকে ফুটা করে, এতগুলো রক্ত কি করে ওরা, হ্যাঁ ওরা কি খায় এগুলো, মানে এত বিরক্ত ছিল তার এগুলোর প্রতি। তো হঠাৎ করে এখন ডায়াবেটিস বেড়ে গেল। তো আমি ডক্টরের সাথে আলাপ করলাম, যে হঠাৎ যখন এত বেড়ে গেছে তখন আপনি ইনসুলিন ইউজ করতে হবে, ইনসুলিন না দিলে আসলে ভালো হবে না, ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে। তো কোরবানি ঈদ আমার এমন শুরু হয়ে গেল, আমার হাত পা শুধু কাঁপতো, এবং আমি দেখলাম যে আমার ইউরিনটা একা একাই পড়ে যাচ্ছে। হ্যাঁ, সে কন্ট্রোল রাখতে পারছে না, যে ইউরিনের জন্য যে ওয়াশরুমে যেতে হবে ওই কন্ট্রোলিংটা তার আসছে। তো আমি বলতাম যে মা তুমি তো এখন খুব অসুস্থ, তুমি অফিস যাওয়ার দরকার নেই, ছুটি নিয়ে নাও, আমার বাসায় তুমি কন্টিনিউ করো। তো আমার কাজের খালা ছিল, আমার ড্রাইভার ছিল। এর মধ্যে ইউটার্নটা কোথায় আসলো লাইফের? আমার যেহেতু ভাই বোন নাই, হ্যাঁ আমি তো একাই, তো আমার খুব কাছের মানুষ বলবো যে আমার হচ্ছে গিয়ে কাজের খালা, ওর নামটা না নিলেই না, তারপর আমি নিতে চাচ্ছি না, কারণ আর আমার ড্রাইভার, হ্যাঁ এরাই হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি বলা চলে। তো এরকম করতে করতে হঠাৎ 2000 কোরবানি শেষ হয়ে গেল। মা হচ্ছে ভাগে কোরবানি দিত আর আমি একাই একটা কোরবানি দিতাম। তো মা আমাকে ফোন করে বললো যে
বাবু গরুর ভুঁড়ি কিন্তু তুমি কাউকে দিবা না। আমি বলছি কি বললা তুমি? বলে হ্যাঁ গরুর ভুঁড়িটা তুমি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিও। আমি বলছি পাঠিয়ে দিলে তুমি কি করবো? বলে আমি একা সারাদিন বসে পড়বো এটা নিয়ে। হ্যাঁ। তো দুপুর ঈদের দিন দুপুর গড়িয়ে যাচ্ছে, আমি একা ঈদ করতেছি, উনি এখানে একা ঈদ করতেছে। কেন? উনি ওই যে ওনার গরুর ভুঁড়িটা নিবে এবং আমার গরুর ভুঁড়ি। কারণ হচ্ছে যে আমি আবার ভুঁড়ি খুব পছন্দ করি, কারণটা হচ্ছে আমি। তো আমি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলাম। এরকম সারাদিন খোঁজ খবর নিচ্ছে। আমি একটু ব্যস্ততা মাংস যেতে পারলাম না। আমি ভাবছি যে আমি সকালে যাবো পরের দিন। তো আম্মা আমাকে রাতে 9টার দিকে ফোন করে বলতেছে যে বাবু আমি তো আর পারতেছি না, আমি তো বাথরুমে বসে আছি ভুঁড়ি টুড়ি নিয়ে, এখন আমি কি করবো? আমি বললাম যে এখন তুমি কি করবো? এখন তুমি বুয়াকে বলো এগুলো সব ফেলে দিতে পারবে না প্লিজ, তুই একটু তো ড্রাইভারকে পাঠানো। যে ড্রাইভারকে কেন? বলে ও এসে আমার সাথে ভুঁড়ি ক্লিন করবে। তো আমি আমার ড্রাইভারকে ফোন করলাম, ড্রাইভার খুব অনুগত, সে বললো যে ম্যাডাম আমি এখনই যাচ্ছি। তো সে আর আম্মা রাতের 1টা পর্যন্ত ভুঁড়ি পরিষ্কার করে প্যাকেট করে এই জিনিসটা আমি আমার মারেও কোনোদিন বুঝাইতে পারিনি যে ভুঁড়ি ভাই 450 টাকা কেজি কিনতে পাওয়া যায়। হ্যাঁ, সারাদিন কষ্ট করার দরকারটা কি? কারণটা হচ্ছে বাজারে যে ভুঁড়িটা পাওয়া যায় সেটা কিন্তু চুন এবং সোডা দিয়ে পরিষ্কার করা, টেস্ট আর পাওয়া যায় না। কিন্তু আমাদের মায়েরা যেভাবে পরিষ্কার করে, ও মাই গড, এটা তো অমৃত একটা স্বাদ। হ্যাঁ, তো ভুঁড়ি টুড়ি প্যাকেট করে রেখে দিল। হঠাৎ করে আমি পরের দিন সকালে গেলাম, দেখলাম যে মায়ের চোখ টোক লাল হয়ে আছে। এবং আমি বললাম যে মা তোমার শরীরটা খুব খারাপ লাগছে? বললো যে একটু হয়তো খারাপ লাগছে আমার। বললো চলো বাসায় চলো, আমার বাসায় নিয়ে আসলাম। তো আমার বাসায় থাকলো। হঠাৎ করে আমার বাসায় চেক আপ টেকআপ সব হচ্ছে। হঠাৎ করে আমি পপুলার ডায়াগনোস্টিক নিয়ে গেলাম মাকে, যে মায়ের সব টেস্টগুলো আবার করালাম এবং দেখলাম যে কিডনির পয়েন্টটা একটু বেশি আছে। তো ডক্টরকে আমি জিজ্ঞেস করলাম, ডক্টর বললো যে আমার পার্সোনাল ডক্টর আমার মায়ের, তো বললো যে ম্যাডাম আসলে কোনো প্রবলেম নাই, যা পয়েন্ট আছে ওষুধে রিকভার হয়ে যাবে। তো ডক্টরকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো? আমি তো আর ডক্টর না, আমি তো আর বুঝবো না যে ওষুধ দিলে হবে নাকি হসপিটালাইজড করতে হবে নাকি আমি কিছুই বুঝবো না। তো আমি ওভাবে ওষুধ দিলাম। তো আম্মা আমি আমাদের দেশের বাইরে একটা প্ল্যান করলাম যে একটু ঘুরতে যাবো দুবাইতে। আমি প্রচন্ড ঘুরে বেড়াই, প্রচন্ড ট্রাভেল প্রিয় মানুষ আমি। এমনও আছে মাকে নিয়ে সারাদিন অফিস করছে, বৃহস্পতিবার চাটি পাটি গোল করে ড্রাইভার নিয়ে চলে গেছি কক্সবাজার। তো মা বললো কি বাবু আর কখনো কোরাল মাছ এনো না। আমি বললাম কেন? বলে কি ভালো লাগে না। তো গেল, আমি শপিং এ চলে গেলাম ড্রাইভারকে নিয়ে। তো মা সুস্থ, একদম পরিপূর্ণ সুস্থ। আমি শপিং টপিং করে সন্ধ্যার পরে আসলাম। আমি দেখলাম যে আমার মেইন ডোর থেকে আমি দরজা খুলে ভিতরে ঢুকতেছি, দেখলাম মায়ের একটা কিং চেয়ার আছে অনেক সুন্দর, ওই চেয়ারে মা বসে আছে। আমাকে দেখি আবার উকি দিয়ে দেখলো যে তার মেয়ে এসছে, হাতে অনেক ব্যাগ ট্যাগ, ড্রাইভার সব ব্যাগ আছে। তো আমি মাকে 2টা 3 পিস দিলাম, সেটা আমি ইয়োলো থেকে নিয়েছিলাম। তো মা 3 পিসগুলো দেখে বললো, সে কিন্তু এমনি 3 পিস ম্যাক্সির কথা বললেই রেগে উঠতো এবং আমাকে যা ইচ্ছা তাই বলতো। আমাকে আলট্রা মডার্ন হাবি যাবি এগুলো বলতো। সে সোজা কথা শাড়ি পরা না। তো 3 পিসগুলো দেখে সে আমাকে বললো 3 পিসগুলো অনেক সুন্দর। হঠাৎ তার মুখ ছেড়েছে এবং সে আমার সামনে ট্রাই করে দেখতেছিল যে এগুলোই সে এখন থেকে পরে অফিস করবে এবং সে এগুলো পরে ট্রাভেলটাই যাবে। ফাইন, অনেক কথা। সেদিন আমরা এত কথা বলতেছি, আমি মাকে ইনসুলিন দিলাম, আমি মাকে ওষুধ খাওয়ালাম, রাতে রুটি, সেদিন আর রুটি খেলো না, সাথে ওটস খেলো, আর ঘুমের ওষুধ সব দিয়ে ঘুমের ওষুধ খাওয়া 10 মিনিটের মাথায় মা বিছানা চলে যায়। সেদিন 11টা 11:30 বাজে। মা যে কত গল্প করতেছে আমার সাথে, আমি একটু রাগ হয়ে বললাম যে মা তোকে ঘুমের ওষুধ খাইয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে, তুমি এখনো ঘুমাতে যাও না, কি সমস্যা কি তোমার? বলে কি আরে ঘুমাইলেই তো ঘুমায় যাবো, এত ঘুম করিস কেন? আমার যেন কেমন লাগলো কথাটা। এরকম কথা তো কখনো বলে না, ঘুমাইলে ঘুমায় যাব। তো এরকম করতে করতে 12টায় তাকে আমি তার বিছানায় দিয়ে আসলাম। এবং আমার অভ্যাস ছিল রাতের বেলা 2-3 বার আমার মাকে তার রুমে যেয়ে দেখা যে সে ঠিকঠাক আছে কিনা, তার কোলবালিশটা পড়ে গেল কিনা, সে ঠিক আছে কিনা, মশারিতে হাত লাগলো কিনা, মানে ছোট বাচ্চাদের যেভাবে টেক কেয়ার করে ঠিক ওইভাবে মায়ের টেক কেয়ারটা আমি করতাম। ঠিক আছে, শুতে গেল, আমিও শুইলাম আমার রুমেই। অ্যান্ড আমার রুম থেকে মায়ের রুমটা শ্যাডোটা দেখা যায়, ঠিক লাইটের শ্যাডোটা দেখা যায়। এবং আমি সেদিন শুয়েছি, আমার একটু ঘুম আসে না এবং আমার চোখটাও বন্ধ হয় না। মানে মানুষের ঘুম না আসলেও চোখ বন্ধ করে থাকে না, আমার সেদিন চোখও বন্ধ হয় না। হঠাৎ করে আমি 2টা 2:30টার দিকে দেখি মায়ের রুমের লাইট অন করা। আমি
খুব দ্রুত উঠে গেলাম যে কি ব্যাপার, যে দেখি মা বসে আছে। আমি বলছি কি হয়েছে তোমার? বললো যে বাবা মনে হয় গ্যাস কম হয়েছে, আমার না ভালো লাগতেছে। আমার না তুমি গ্যাস্ট্রিক ওষুধ তো তোমাকে আমি রাতে দিয়েছিলাম, তারপরে গ্যাস কম হলো, তো আমি একটা অ্যান্টাসিড ট্যাবলেট দিলাম যেটা চাবায় বা চুষে খাও। তো খেলে বললো যে আচ্ছা যাও তুমি শুয়ে পড়ো, আমি এখন ঠিক আছে। কিন্তু কেমন যেন মায়ের সেই মানে মায়ের চুলগুলো ছিল একদম হাঁটু থেকে নিচে, এত লম্বা চুল ছিল তার, ঘন। সেদিন চুলগুলো ছাড়া, কোনো চুলগুলো ছাড়া থাকবে না, খোপা করবে। কেমন যেন একটা মায়ের অবয়টা লাগছিল আমার কাছে, মাকে কেমন যেন লাগছে। ঠিক আছে মাকে শুয়ে দিয়ে আবার আসলাম, আবার ঠিক ফজর নামার সময় আবার দেখি লাইট, আবার আমি উঠে গেছি। আমি তো সারা রাত ঘুমাইনি। দেখি মা নামাজের সেজদা দিচ্ছে, উনি বসে নামাজ পড়ে তো, নামাজের সেজদা দিচ্ছে, নামাজ টামাজ পড়াচ্ছে। বললো বাবা ওনার শীত লাগতেছে। শীত লাগতেছে তাহলে কাঁথা গায়ে দিয়ে দিলাম, প্যান্ট অফ করে দাও। লাইট, বললো লাইটটা অন থাক। মা তুমি তো কখনো লাইট অন করে ঘুমাও না, আজকে লাইট অন কেন করবো? তো আমি আর রুমে গেলাম না, আমি মায়ের পাশে মায়ের রুমেই শুয়ে আছি। দেখলাম মা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, কেমন যেন অস্থিরতা করতেছে। ফাইন, 7টা সাড়ে 7টার দিকে আমি নিজেই উঠে মায়ের ডায়াবেটিসটা চেক করতে, ডায়াবেটিসটা চেক করার সময় দেখলাম একদম কমে গেছে, 4 হয়ে গেছে ডায়াবেটিস। আমি ধুমধাম উঠে তাড়াতাড়ি মায়ের একটা বড় মগ ছিল, মগের মধ্যে 1 মগ চিনি পানি গুলিয়ে নিয়ে আসলাম। মা এটা এক ঠুকেই কেমন যেন খেয়ে ফেললো মা। আমার মনে হয় মা মনে হয় কত মাস পানি খায় না, এমন ভাবে পানিটা খেয়ে ফেললো। তো তারপর আমি জাস্ট ওয়েট মাই হেল্পিং হ্যান্ড, আমি ওয়েট করতেছি যে সে আসলেই নাস্তাটা বানিয়ে দিবে এবং মাকে তাড়াতাড়ি খাওয়াবো। কিন্তু না, আমার মনে হলো যে উনি আসতে দেখো ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফ্রিজে যেহেতু ফ্রোজেন রুটি ছিল ভেজে টেজে আমি একটু ডিম পোস্ট করে দিলাম, এর মধ্যে খালা চলে আসছে। তো ডিম পোস্ট করে দিলাম, মাকে বললাম মা তুমি নাস্তাটা খাও। সেদিন আমি ডায়াবেটিসের ওষুধটা আর দিলাম না, কারণ ডায়াবেটিস তো একদমই নাই। বুকের মধ্যেটা ছটফট করতে শুরু করলো। মাকে দিলাম, মা এত সোভার করে ভাত এবং নাস্তা খেত। সেদিন মা জাস্ট রুটি এইভাবে ছিটতেছে, ওইভাবে মুখে দিচ্ছে, গপ গপ করে খেয়ে নিচ্ছে। মা কিন্তু ওইভাবে কখনোই খায় না। এবং আমাকে বললো দে ওষুধ দে। বললাম যে ওষুধ, ডায়াবেটিসের ওষুধ ছাড়া অন্য সব ওষুধ মাকে দিলাম। মা ওই ওষুধটাও গুপ করে খেয়ে ফেলার অস্বাভাবিক আচরণ। হ্যাঁ একদম অস্বাভাবিক। খেয়ে ফেলার 10 মিনিটের মাথায় মা কেমন যেন বমি করলো, এবং বমি যে করলো তার কিন্তু কোনো খাবার টাবার বের হয়নি, জাস্ট এই ওষুধগুলো বের হয়ে গেল। এইভাবে শনিবার সকাল থেকে শুরু হলো আমার যাত্রা। তো যত সময় যাচ্ছে তত মায়ের শ্বাসকষ্ট হচ্ছে, এটা হচ্ছে। কিন্তু একটা ব্যাপার যেটা, আমার মা একটু উ করলে আমি হসপিটালে দৌড় দিই। সেদিন আমি আর হসপিটালের নামগন্ধ কিছুই নিচ্ছি না, শুধু ডক্টরকে ফোন দিয়েছি, ডক্টর মায়ের তো এরকম এরকম। এবং কয়েকবার উনি বিছানায় ওনার ইউরিনটা হয়ে গেছে কয়েকবার, এবং আমি সেগুলো মুছতেছি। একবার নিজেই ওয়াশরুমে যেতে নিয়েছি, ফ্লোরেই পড়ে গেল, তো আমিও সেটা মুছতেছি। মা বলতেছে যে আচ্ছা তুই যে আমার এই যে এগুলো মুছতেছিস তোর ঘৃণা লাগে না? আমি আবার মুচকে হাসলাম। কি বলো মা তুমি, এটা ঘৃণা লাগবে মানে? এটা কেমন কথা? বিছানায় কয়েকবার করে দিলে, আমি জাস্ট মায়ের পেটিকোট চেঞ্জ করতেছি। শেষমেশ আমি না পেরে মাকে একটা ডায়পার পরাই দিচ্ছি, যে কতক্ষণ আমি কি করব। এদিকে আমার মা খুব মোটাসোটা মানুষ ছিলেন, খুব চওড়া একটা সিনা ছিল তার, আমি পারছি না একা একা। শেষমেশ আমি একটা ডায়পার পরাই দিলাম। তো দুপুর 12:30টার দিকে আমার ছোট খালামণি আসলো, এসে বললো যে আচ্ছা তুই এখনো হসপিটালে নিলি না, কি সমস্যা কি তো? তখন আপনার মনে হলো, তখন আমার মাথার মধ্যে নাড়াচাড়া দিয়ে আসলে তো আমি কেন হসপিটালে নিচ্ছি না। মাকে বললাম মা তাড়াতাড়ি উঠো। বুয়াকে বললাম যে তাড়াতাড়ি উঠাই দেন আম্মুকে, আমি হসপিটালে নিয়ে যাবো, আমার ড্রাইভার নাই এখন, আমাকে নিজেই ড্রাইভ করতে হবে। তো মা উঠলো ঠিকই, উঠে আবার বেডরুম থেকে বের হয়ে আমার সামনে একটা লিভিং রুম আছে, ওখানে যে সে সোফার মধ্যে বসে পড়লো। সে বলতেছে আমি তো যাবো। মা তুমি যাবো না? আমি বলি না আমি যাবো না। মা চলো একটু চেক আপ করে আসি। হ্যাঁ, তো তার আগে যখন বিছানায় মা শুয়েছিল, আমি তখন তার মুখের কাছে কান নিয়ে দেখতেছিলাম যে সে স্পষ্ট তোবা করতেছে, কালেমা পড়তেছে, দোয়া ইউজ করতেছে, সব স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, তারপর জোর করে তাকে লিফট দোতলা থেকে নিচে নামালাম, লিফটে নামালাম। সেই লিফটের হ্যান্ডেলটা জাস্ট ধরে আছে এবং আমার দিকে এভাবে আর চোখে তাকাচ্ছে, মানে আমার উপর খুব রাগ যে কেন তুমি আমাকে হসপিটালে নিচ্ছ। এবার নিয়ে গেলাম, তো ড্রাইভার নাই, মাকে পেছনে বসালাম, খালামণিকে পেছনে, আমি ড্রাইভ করছি।
আমি যে ওই চিপা রাস্তাটা দিয়ে উড়াধুরা ড্রাইভ করতেছি, কিভাবে করতেছি আমি আসলে জানি না। আমার কথা হচ্ছে আমাকে হসপিটাল পর্যন্ত যেতে হবে। তো পেছনের সিট থেকে মা আমার সামনের সিটটা ধরে আমাকে বারবার লুকিং গ্লাস দিয়ে দেখতেছে। আমি আবার সামনের গ্লাস থেকে পেছনে মাকে দেখতেছি এবং দেখতেছি মায়ের খুব শ্বাসকষ্ট হচ্ছে। তো আমি সামনের থেকে খুব চিৎকার করে বললাম, মা তুমি কিন্তু চোখ বন্ধ করবা না, আমি কিন্তু হসপিটালে যাচ্ছি, না যাওয়া পর্যন্ত তুমি কিন্তু চোখ বন্ধ করবা না। আমার মা বলতেছে, আমার মা কোনো কথা বলতেছে না, আমাকেই শুধু দেখতেছে সে গাড়িতে। তো আমি হসপিটালের সামনে চলে আসলাম এবং হুইল চেয়ার দিয়ে মাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। এখন হসপিটাল যেটা আমাদের এরিয়াতে অনেক নামি দামি বড় একটা হসপিটাল, সেখানে সবাই আমাকে দেখে চিনতে পারলো যে ম্যাডাম এবং ম্যাডামের মা। তারা খুব তোড়জোড়, মানে উপরস্থ কেউ থাকলে যেরকম চামচামি এক কথায় বলে ওরকম চামচামি শুরু হয়ে গেল। ইমার্জেন্সিতে নিয়ে গেল, সবকিছু এদিকে ডক্টর ওদিকে ডক্টর, সবাই চেক আপ অ্যাজ ইউজুয়াল সবকিছু। আমাকে কিছুই বলতেছে না, আমি তো মায়ের পাশে আছি। সাথে সাথে কেন লাগলো, কি করলো না করলো, মাকে সিসিইউতে নিয়ে গেল সাথে সাথে। তো সিসিইউতে নিয়ে যাওয়ার আগে মা শুধু আমাকে শেষ কথা তার আমাকে একটা কথাই বললো যে আমি কিন্তু আছি তোমার পাশে। তো আমি মাকে বললাম, হ্যাঁ তুমি তো আছোই আমার পাশে, এতটুকু তার শেষ কথা। হ্যাঁ, সে তাকে সিসিইউতে নিয়ে গেল। আমিও সিসিইউর ভিতরে, সিসিইউতে সহজে কাউকে ঢুকতে দেয় না, কারণ আর আমাকে কিন্তু বের করতে পারছিল না। একটা সেকেন্ডের জন্য আমি আমার মায়ের পাশ থেকে লড়ছিলাম। তো সিসিইউতে বড় একজন ডক্টর, যাকে বলি আমরা প্রফেসর, উনি আসলে এবং আমাকে বললেন যে আপনার মায়ের মেবি লাইফ সাপোর্ট দরকার হবে। তাকে বললাম যে কেন, আমার মায়ের কি হচ্ছে? বললো যে ম্যাম আপনার মায়ের আরো 3 ঘন্টা আগে হার্ট ফেল হয়েছে। তো আমি বললাম যে এখন কি হবে? বললো যে অবশ্যই লাইফ সাপোর্ট দেওয়া লাগবে এবং আমরা ট্রাই করছি। তো এর মধ্যে আমি তো আছি মায়ের বেডের পাশে এবং আমার বারবার মনে হচ্ছিল যে পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার পৃথিবী। দুপুর 2টায় মাকে সিসিইউতে নিলাম, এরকম তার ডক্টররা আপনার ট্রাই করতেছে। এবং একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড ওই হসপিটালের ডক্টর এবং আমি বারবারই ওই হসপিটালের মেঝেতে সেন্সেস হয়ে যাচ্ছিলাম। ওরা বলেছে ওরা আমাকে টেনে তুলছে বা সেন্স আসতেছে। আবার আমি মায়ের কাছে এবং আমি দেখতেছি মা ডান পাশ হয়ে তখন অলরেডি এটাকে কি অক্সিজেন বলে, মাক্স অক্সিজেন না, এটাকে ইলেকট্রোলাইজ কোনো একটা অক্সিজেন বলে, যেটা মেশিনের মাধ্যমে অক্সিজেনটা আসতেছে। মা খুব ট্রাই করতেছে ওটা দিয়েই তার নিঃশ্বাসটা নেওয়ার জন্য ভেতরে, কিন্তু আসলে মা খুব ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন পারছে না, কষ্ট হচ্ছে মায়ের। তো এরকম বিকাল আমার আত্মীয় স্বজন এই সেই আসতেছে, তারা বারবার সিসিইউতে যেয়ে আমার মায়ের পা ধরে ডাকতেছে, হাত ধরে ডাকতেছে। আমার মা কারোর দিকে তাকায় না, সে চোখ বন্ধ করেছে তো করেছে, কারোর দিকে তাকায় না, সে ট্রাই করছে তার অক্সিজেনটা ভেতরে নেওয়ার জন্য। তো বিকেল সন্ধ্যা 6টা 6:30টার দিকে আমি নিজেই ডাকতেছি মা মা মা, 3বার করে জোরে জোরে চিৎকার করে ডাকছি। ওখানে জোরে চিৎকার করার কোনো পসিবিলিটি নাই। আমি চিৎকার করে ডাকতেছি যে মা মা মা, 3বারই ডান পাশ থেকে ফিরে বাম পাশে, আমি বাম পাশে আমার দিকে বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই শেষ। গলার চেইনটা মায়ের কানের দুলটা খোলার সময় মা আরেকবার আমার দিকে তাকিয়েছে। মার চেইন এবং জিনিসের কানে জিনিসে কেউ হাত দিতে পারতো না, ওই তখন তাকিয়েছে। আমরা মা তো চেইন খুলে গেছি, আবার চোখ বন্ধ। রাত 9টায় হচ্ছে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাবে, বনশি দিতে হবে আমাকে। আমি তো বনশি দিব না, আমি বলছি না আমার মাকে কোনো লাইফ সাপোর্ট টাপোর্ট কিছু দিতে দিব না। আমার মা যদি বেঁচে থাকে বাঁচবে, না হয় পৃথিবী থেকে চলে গেলে যাবে। আমি ডিক্লেয়ার যে আমি লাইফ সাপোর্ট দিব না। কে বা কারা আমার আত্মীয় হবে সে লাইফ সাপোর্ট দিয়ে দিয়েছে, বনসই দিয়ে দিয়েছে। তখন মাকে লাইফ সাপোর্ট ওটিতে নিয়ে যাবে। আমি তো ফোল্ড করা বেড, তো আমি তো মাকে ধরেই রেখেছি, পাজা করে ধরে রাখে যেভাবে সেভাবে ধরে রেখেছি। তো ওটিতে ঢুকানোর 1 মিনিট আগে মা আমার বুকের এই বুকের মাঝখানেই
মাথাটা রেখে 3-4 বার নিঃশ্বাস নিল, শেষ, আমার মা কিন্তু মারা গেছে। ঠিক আছে, আমার মা পৃথিবী থেকে চলে গেল। তারপরে ওরা আমার মাকে কেটে ছিঁড়ে যা ইচ্ছা তাই করে নল টল দিয়ে, দেখেন আমি এরকম একটা অপ্রস্ত জায়গায় থেকেও আমাকে কিন্তু কোনো হসপিটাল ডক্টর ভয় করে, তারা আমার মাকে কেটে ছিঁড়ে ওই মৃত মানুষটাকে লাইফ সাপোর্ট দিয়ে বেডে রেখে দিল এবং আমি নির্বাক। তখন মনে হয় আমার আসলে জ্ঞান নেই, আমি কিন্তু জানি আমার মা মারা গেছে, কিন্তু আমি যে বলবো যে মার এগুলো খুলে ফেলো, মাকে দিয়ে দাও, নিয়ে যাব, কিছুই না। আমি জাস্ট একটা মূর্তি যেমন থাকে ওই রকম মূর্তির মতো আমি বসে রইলাম। ভোর 6টায় আমি যখন আমার মনে হলো যে আমি বসে আছি কেন, তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে বন্ধু তুমি এগুলো খুলে ফেলো, বা তুই এগুলো খুলে ফেল, আমি মাকে নিয়ে যাবো। আমার হাত দুটো ধরে বললো ধৈর্য ধরা, বলছি প্লিজ আমাকে আর মিথ্যা সান্ত্বনা দাও, কোনো প্রয়োজন নাই, আমি আর কোনো মিথ্যা সান্ত্বনা চাই না। তখন মায়ের সবকিছু খুলে দিল এবং মা যেহেতু গভর্নমেন্ট কর্মকর্তা ছিলেন, 6 মিনিটের মাথায় অ্যাম্বুলেন্স চলে আসতো, সেই গভর্নমেন্ট অ্যাম্বুলেন্স সবকিছু। আমার মা কখনো আমাকে ছাড়া কোনো গাড়িতে উঠতেন না, গাড়িতে উঠলেও সে আমার হাতটা ধরে রাখতেন। সেদিন আমার মা ওই অ্যাম্বুলেন্সে একাই চলে গেছে এবং আমি পেছনে বলতে আমি পেছনের গাড়িতে, আমার গাড়িতে, অ্যান্ড আমার মা হচ্ছে কি অ্যাম্বুলেন্সে সামনে। তো আমি গাড়ির পেছন দিক দিয়ে মানে জানলা দিক দিয়ে চিৎকার করে বলতেছিলাম, আজকে আমাকে রেখে একা কেন যাচ্ছ, আমাকে ছাড়া তো তুমি গাড়িতে উঠো না, তাইলে আমাকে রেখে এত দ্রুত চলে যাচ্ছ কিভাবে। তো মা চলে গেল আমাকে রেখে, মায়ের গোসল হয়ে গেল, দাফন হয়ে গেল। আন্টিরা আমাকে বলেছিল যে একটু পানি তোমার মায়ের গায়ে ঢালো, আমি মায়ের নিস্তেজ দেহটা একটু পানি ঢালতে গিয়ে আমি আবার পড়ে গেছি। আমি আসলে শেষ গোসলের পানিটা আমার মাকে দিতে পারি নাই। এন্ড আমার বাবার যেখানে মাটি হয়েছিল সেখানে আমার মাকে মাটি দেওয়া হবে, আমি উদ্দেশ্য আমার গ্রামের বাড়ি। এবং আমি যখন ফেরিতে উঠবো তখন আমি সবাইকে রিকোয়েস্ট করলাম, প্লিজ কাইন্ডলি আমাকে গাড়ি থেকে নামিয়ে আমার মায়ের অ্যাম্বুলেন্স আমাকে যেতে দেন, আমি একটু অ্যাম্বুলেন্সের কফিটা সামনে চেয়ে বসবো, প্লিজ আমাকে একটু যেতে দেন। কেউ যেতে দিচ্ছিল না, আমি খুব জোর করে অ্যাম্বুলেন্সের ভেতরে উঠে আমি আমার মায়ের কফিনের তার কাটাগুলো সব, কফিনের ঢাকনা ছিটকে তার কাটা খুলে আমি ওই সাদা কাপড়ে মোড়ানো আমার নিস্তেজ আমার মাকে বলছিলাম যে আমাকে কার কাছে রেখে যাচ্ছ, আমি কার কাছে থাকবো, আর আমাকে ছেড়েই বা কেন যাচ্ছে, এমন তো কথা ছিল না। আমার মা আসলে কিছুই বলতেছে না তখন, আমার মা শুধু অপেক্ষা তার স্বামীর কাছে যে একই কবরে সে শুয়ে থাকবে। আমি আমার মায়ের পুরো কফিনের ঢাকনাটা খুলে ফেলেছি এবং আমাকে আর অ্যাম্বুলেন্স থেকে কেউ নামাতে পারেনি, পুরোটা অ্যাম্বুলেন্স বলেছি আমাকে কার কাছে ফেলছে, আমি কার কাছে থাকবো, আমার তো কেউ নাই, আমি তো একদম একা। 12:30 আমি আমার গ্রামের বাড়ি পৌঁছে, আমার দাদা বাড়ি, এবং হাজার হাজার মানুষ সেই 12টায় ওই বাড়ির প্রথম বউ, বড় বউ, আমার মায়ের শেষ মুখটা আমাকে একবার দেখানো হলো। আমার মাকে মাটিতে রাখা হবে কবরে, আমাকে বললো, সবাই বললো বাবু একটু মাটি দাও। আমি ওই কবরে নেমে গেছি, আমি নেমে বলেছি আমাকে আগে রাখেন, তারপর আমার মাকে রাখেন, প্লিজ আমাকে উপরে উঠাবেন না, কারণ আমি তো এই মানুষটা ছাড়া বাঁচবো না, আমি তো, আমার পক্ষে সম্ভব না মানুষটা ছাড়া বাঁচা, আমি কিভাবে বাঁচবো, আমার তো কেউ নাই। কে কে আমাকে টেনে উঠেছে আমি জানি না। তারপর মায়ের দাফন হয়ে গেল, আমাকে নিয়ে আসা হলো এবং তখন আমার শুরু হলো একা জীবন। আমি একাই শুরু করলাম এবং
সময়টা আমার সবচেয়ে খারাপ সময় চলতে শুরু করে। আমি কারোর সাথে কথা বলতাম না, আমি অফিস যেতাম না, আমি খাওয়া দাওয়া করতাম না, আমি আমার মায়ের রুমটাতে ঢুকতে পারতাম না। আমি শুধু চিৎকার করে কান্না করতাম যে আমার মা আসলে কোথায়, ওই মায়া ভরা মুখটা আমি কেন দেখতে পাই না। আমি সৃষ্টিকর্তাকে বারবার বলতাম যে আমার অপরাধ কি, মানে ছোট্টবেলায় বাবাকে নিয়ে গেছো, বাবাকে বুঝিনি। পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে বড় আপনজন যে ছিল, তাকেও কেন নিয়ে গেল? আমাকে নিয়ে যেতে, তাকে কেন নিয়েছো? আমি আসলে বাঁচবো কিভাবে? আমি কাউকে বলতাম না, আমি শুধু সৃষ্টিকর্তাকে বলতাম আমার অপরাধ কি, তাহলে আমাকে নিয়ে যাও। এবং কি আমি মারা যাবো, আমি ঘুমের ওষুধ খেতাম, আমি না খেয়ে থাকতাম 10 দিন 15 দিন। আমার প্যানিক অ্যাটাক হতো, আমাকে হসপিটালে রাখা হতো। আমার কথা না, আমি পাগল হয়ে গিয়েছিলাম। অনেকে চিন্তা করতো আমাকে কোনো সাইকোস্ট্রিক বা আমাকে কোনো মেন্টাল হসপিটালে ভর্তি করা হবে, কারণ আমি আসলে তখন মানুষ ছিলাম। কেউ আমাকে মায়ের ব্যাপারে সান্ত্বনা দিতে আসলে আমার তাকে পিশাচের মতো লাগতো। আমার মনে হতো যে আমার মায়ের ব্যাপারে কোনো সান্ত্বনা চলে না, আমার শুধু মাকেই চাই, আমার কোনো সান্ত্বনা চাই না। এইভাবে চলে যাচ্ছে দিন। রাস্তাঘাটে আমি যখন নোংরা শাড়ি পরা বৃদ্ধ কোনো মানুষকে দেখতাম, আমি যে তাকে জড়িয়ে ধরতাম যে একটু মায়ের গন্ধ পাওয়া যায় কিনা। কই, আমি তো মায়ের গন্ধ পেতাম না। কেউ বলতো না যে খেয়েছো কিনা। আমি জাস্ট পাগলের মতো হয়ে গেলাম। হ্যাঁ, এভাবে হসপিটাল আর বাসা, আমার অফিস আমাকে অনেক স্যাক্রিফাইস করেছে, আমাকে অনেক, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এভাবে আমার বছর ঘুরে গেল। কিন্তু মা চলে যাওয়ার পরে যে বুকের মাঝখানে ক্ষতটা হয়েছে, সেটা থেকে এখনো ব্লাড বেরোচ্ছে, এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ব্লাডটা পড়তেই থাকবে। আমার পায়ের ওই জায়গাটা কখনো শুকাবে না। 1.5 বছর 2 বছর এরকম করতে করতে আমার এক জায়গায় পোস্টিং হলো। মানে মায়ের ওষুধের বক্সটা এখনো আমার বাসায় ওভাবেই সাজানো, মায়ের শাড়ি, মায়ের মগ, মায়ের চা খাওয়ার সবকিছু। এগুলো আমার কাছে এক একটা স্মৃতি। এখনো মায়ের ওড়না নিয়ে নাকি দেখি যে গন্ধ পাওয়া যায় কিনা। না, আসলে গন্ধ ফুরিয়ে গেছে। মায়ের বেঁচে যাওয়া কাফনের কাপড়টুকু মাঝে মধ্যে বের করে মুখের কাছে ধরে রাখি, গন্ধ আছে কিনা। এবং আমি আমার রিলেটিভদের বলে রেখেছি আমি মারা গেলে ওই কাফনের কাপড়টুকু দিয়ে আমার হিসাবটা তৈরি করা হবে। এবং মা মারা যাওয়ার পরে যে কর্পূর, সাবান, বেঁচে যাওয়া টুথপিক, এগুলো আমি আমার বাসায় রেখে দিয়েছিলাম। আমার বাসায় ভয় কেউ আসতো না, কারণ কর্পূরের কিন্তু একটা ভয়ঙ্কর গন্ধ। কিন্তু আমি ওই রুমটার মধ্যে ছিলাম, তো অনেকে আমাকে জোর টোর করে একটু মসজিদে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। কাপড়ের কাপড়টা কেউ নিতে পারেনি, নিতে পারবেও না। চলে গেল এইভাবে 2-2.5 বছর। হ্যাঁ, এই তো এই আগস্টের 28 তারিখে মায়ের 3 বছর পূর্ণ হবে। মা চলে গেছে আমাকে রেখে, এবং আমি একা। এবার আসি মূল পয়েন্টে। এতক্ষণ তো আমি আমার জীবন নিয়ে বললাম, আমার মা নিয়ে বললাম, এগুলো ছিল আমার আবেগ। এবার আসবে আমার ভালোবাসা। 2023-এর সেপ্টেম্বর হঠাৎ করে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো আমার। যদিও আমি ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার আগে খুব যাচাই বাছাই করি, এটা আমার স্বভাব বলা চলে। এমনও ফ্রেন্ড রিকোয়েস্ট আছে যে আমি 4 বছর ধরে ঝুলিয়ে রেখেছি। হ্যাঁ, হঠাৎ করে আসলো রিকোয়েস্টটা, তো আমি তার প্রোফাইলটা চেক করলাম।
চেক করে দেখলাম যে সে ম্যান পাওয়ারের কোনো একটা বিজনেস করে এবং তার গৃহস্থালী কোনো একটা বিজনেস ছিল হাবিজাবি, অর্গানিক টাইপের কোনো একটা খাবার দাবার উনি বিক্রি টিক্রি করতো, শাকসবজি মাছ মাংস হবে কোনো একটা। কিন্তু বড় ব্যাপার হচ্ছে ওনাকে তখন আমি একসেপ্ট করলাম না। 3-4 দিন পরে কেন যেন ওনাকে আমি একসেপ্ট করলাম। হ্যাঁ, তো একসেপ্ট করার পরে ওনার যে প্রোফাইল ছবিটা ছিল ফেসবুকে, ওটা দেখে আমি এই যে কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম না যে দেখেই ক্রাশ খেতে হবে বা প্রথম দেখাটাই ভালো লাগতে হবে, মানুষটাকে আমি দেখি নাই শুনি নাই, কিন্তু ওনার যে প্রোফাইল পিকটা এবং ওনার হাসিটা, ওটা দেখে আমার মানে কি বলে ওটাকে, ক্রাশ খাওয়া শেষ। হ্যাঁ, ওনার প্রোফাইল পিকের ছবি, হাসিটা। তো একসেপ্ট করার পরে উনি রাতের 4টার দিকে আমাকে এসএমএস দিল, হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো আমি আর সিন করলাম না, আমি এমনি দেখলাম যে সে এটা লিখেছে, আমি সিন করি নাই। তার 2 দিন পরে আমি সিন করে লিখলাম যে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, শেষ। আমি বুঝতে দিলাম না যে আমি আসলে ওনার ছবি দেখে অনেক ভালো আছি। হ্যাঁ, তো তারপরে আবার লিখলো যে কেমন আছে, আমি তারপরে আবার 2-3 দিন পর বললাম ভালো আছি। তো উনি সাথে সাথেই আমি যখন ভালো আছি লিখেছি তখন উনি লাইনে ছিল এবং উনি লিখলো যে আচ্ছা আপনি কি খুব কম কথা বলেন? তখন আমি বললাম না, কম কথা বলি না, লিখলাম। তখন বললো আচ্ছা আমি কি আপনাকে ফোন করতে পারি? আমি বলছি না, আপনি আমাকে ফোন করতে পারেন না, কারণ আপনার সাথে আমার কথা হয় না, আপনাকে আমি চিনি না জানি। তখন উনি বললো আমি এরকম পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, এখন আমি এই সেই হাবিজাবি বক্কর চক্কর আমি এটা সেটা করতেছি। এখন সে যাই বলুক না কেন তার সবকিছু আমার ভালো লাগে। সে যদি বলে যে আমি মুচিগিরি করি তাহলে মনে হয় আমার ভালো লাগবে, এরকম একটা ব্যাপার। তো এরকম, কিন্তু আমি যে ওনার প্রতি দুর্বল হয়ে গেছি ওনার ছবি দেখে, এটা ওনাকে আর বুঝতে দিচ্ছি না। বাট উনি কিন্তু ট্রাই করতেছে আমার সাথে কথা বলার। তো এরকম হতে হতে একদিন তার সাথে আমার কথা হলো এবং ভয়েসটা একটু ভালো, ভয়েস খারাপ না, ভালো। উনি বরঞ্চ আমার ভয়েসের খুব প্রশংসা করলেন যে আপনার ভয়েসটা এত মায়া আছে, হ্যাঁ তা, মানে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য যা যা লাগে সব বললেন। আচ্ছা ফাইন, আমি তো আগে থেকেই ইমপ্রেস, শুধুমাত্র তার ছবি থেকে। তো তারপরে অক্টোবরের 28 তারিখ আমার জন্ম। অক্টোবরের 28 তারিখে আমার অফিসের একটা প্রোগ্রাম ছিল। তো সে আমাকে ওই টাইমটায় ফোন করলো যে আপনি কোথায়? আমি বললাম তো আমার তো অফিসে একটা প্রোগ্রাম আছে, কেন বলেন তো? বললো যে না এমনি। তার 2 দিন আগে সে কি করলো, সে জেনে গেছে আমার অফিস কোথায়, এটা সেটা। সে 2 দিন আগে এতগুলো ফুল নিয়ে, এতগুলো পিঠা কিনে নিয়ে এসে সে আমার অফিসের গেটে হাজির। অফিসের গেটে তো আসলে কড়া পাড়া থাকে, কে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন, কি রিলেটিভ কিনা আপনি সবকিছু জেনে শুনে তাকে ঢুকতে দেওয়া। তো আমাকে যখন বললো আমি আপনার অফিসের সামনে, আমি কি করলাম, ঠুস করে ফোনটা বন্ধ করে দিচ্ছি। মোট কথা যে আমি তো ওনার সাথে কি ব্যাপার, উনি বলে আসলো কেন? সে আমাকে হোয়াটসঅ্যাপে ওনার লাইভ লোকেশন দিচ্ছে, ছবি দিচ্ছে যে একদম আমার অফিসের গেটে। আমি আমার ফোনটা জাস্ট বন্ধ করে চুপচাপ বসে আছি। একদম 3 ঘন্টা পরে, হ্যাঁ সত্যি 3 ঘন্টা পরে আমি ফোন খুলেছি। তখন দেখলাম এত এসএমএস কেন, এমন করলেন এবং সিকিউরিটির কাছে সে ফুল আর পিঠা রেখে গেছে। এবং আমি নির্লজ্জের মতো বাসায় আসার সময় ফুল পিঠা নিয়ে এসে চলে এসে বাসায় খাচ্ছিও, কিন্তু আমি ফোন ওপেন করি নাই। তো খাওয়া দাওয়া শেষে আমি অনেক এসএমএস জানতাম। আমি বললাম যে আসলে তখন আমি একটু বিজি ছিলাম, এটা একটা মিথ্যা, আমি আসলে বিজি ছিলাম না, ইচ্ছে করে কাজটা। তারপরে এরকম কথাবার্তা টুকটাক হয়, এর মধ্যে তার প্রতি কিন্তু আমার দুর্বলতা অনেক বেড়ে গেছে। তো 28 অক্টোবর আমাকে উনি ফোন করলো যে আপনি কোথায়? আমি বললাম আমি তো অফিসে। বললো যে আজকে কি কোনো বিশেষ দিন? আমি বললাম না তো, কিসের বিশেষ দিন? বললো না আজকে এটা বিশেষ দিন। আমি বললাম যে এবারটা কিভাবে জানলো আমার বার্থডে এই তারিখে? আমি তো পাবলিশ করা না, তাহলে কিভাবে জানো? সে যে কোনো সূত্রে জেনেছে। আমি আপনার সাথে আমি দেখা করতে চাই। মনে মনে তো আমার ভিতরে তো লাড্ডু ফুটতেছে, আল্লাহ সে আমার সাথে দেখা করতে চায়, ফাইন এবার আমি দেখা করবো, পালাবো না এবং ফোনও বন্ধ করবো না। হ্যাঁ, তো বললাম ঠিক আছে, কোথায় দেবো? আপনার ইউনিভার্সিটি। বললাম ওকে ফাইন, ইউ হ্যাভ টু ডান, চলে আসে। তো সেদিন আমি মেরুন কালার একটা শাড়ি পরেছিলাম, উনি একটা তখন শীতকাল, উনি একটা কালো ব্লেজার পরেছিলেন।
পেয়েছেন না, সোয়েটার পরেছে। তো ওর হাতে দেখলাম বিশাল একটা ফুলের তোড়া, ইভেন অনেকগুলো পিঠা, একটা কেক। তো ইউনিভার্সিটিতে গেলাম, তো তখন আমি তো সিনিয়র, এখন আমি ইউনিভার্সিটি ঢুকে এখানে ওখানে তাকে জুনিয়ররা দেখে না বলে আপু, ওরা তো বলবে আপু। তো তারপরে হচ্ছে গিয়া বলেছে কেকটা কাটেন। আমি বললাম দেখেন আম্মা চলে যাওয়ার পর উনি এর মধ্যে আমার পুরো ঘটনা ওনাকে বলা শেষ। এবং আমি আমার কোথায় কি আছে না আছে আমি কিন্তু বোকার মতো ওনাকে আমার বলা শেষ হয়ে গেছে যে আমি একা হ্যানতেন আপনি। তো কেকটাকে আমরা আম্মা চলে যাওয়ার পর তো আমি আর জন্মদিন পালন করি না, তো জন্মদিন আবার কিসের, এক কাজ করেন কেকটা আপনি কেটে আপনিই খেয়ে ফেলান, ভাবেন যে আপনারই জন্মদিন। তো সে একটু ফোর্স করলো যে কেকটা কাটি চলো। তো সে বললো যে এখানে কাটতে চাচ্ছে না, তাহলে চলেন আমরা কোথাও ঘুরে আসি। রাত তখন 7টা। তো সে বললো যে চলেন মাওতে যাই আমরা ইলিশ খেতে। তো আমার গাড়ি আমার সাথেই আছে, আমার ড্রাইভার আছে। তো বললাম, মনে মনে বললাম যে হ্যাঁ কিছুটা সময় তার সাথে কাটার। এমনি এর মধ্যে কিন্তু আমি তার প্রেমে পড়ে গেছি অলরেডি, সে জানে না। এবং সে ভাবতেছে যে প্রেমে পড়ানো যায় কিভাবে, কিন্তু সে তো আর জানে না আমি তো প্রেমে পড়ে গেছি। এবং খুব জঘন্যভাবে প্রেমে পড়েছি। হ্যাঁ, মারাত্মক। মানে একটা টিনেজার মেয়ে যেমন তার প্রেমিকের কথা বারবার শুনতে ইচ্ছা করবে, তার ফোন কলে ওয়েট করবে, তাকে দেখতে ইচ্ছা করবে, এইরকম ফিলটা আমার মধ্যে তখন কাজ করছে। এটা তো আপনার প্রথম প্রেম। একদম। তো আমি তার সাথে চলে গেলাম মামা আমার গাড়ি নিয়ে। মা গিয়ে আমরা ইলিশ খেলাম, আমার কেকটাও আমি সেদিন কাটলাম এবং চা খেলাম। খাওয়ার পরে আমরা ওখান দিয়ে ঘোরাফেরা করতেছি। তো আমি তার সাথে গিয়েছি, সে ঘোরাফেরা করতেছি, সে তো কিছু ভালোবাসার ভালো লাগার কথা বলবে, তাই না? আমি দেখলাম সে তার ক্যাম্পাসের এই হয়েছিল, ক্যাম্পাসে সেই হয়েছিল, এই আর্মির দৌড়ানি খেয়েছিলাম, সেই পুলিশের। মনে মনে ভাবতেছি কি ব্যাপারে, এই লোকটা এখন বাঁচাল কেন? হ্যাঁ, তার সাথে আমি এত দূরে আসলাম, সে কোথায় তার ফ্যামিলির কথা বলবে বা ভালো লাগা কিছু কথা বলবে যেগুলো শুনে আমার ভালো লাগবে। সে কি এগুলো কোন ঐতিহাসিক গল্প আমার সাথে করতে হবে? শেষ সময় আমি বললাম যে ঠিক আছে চল ফিরবো। বলছে ও থাকবেন না? আমি বলছি না। আমি যে তার প্রতি বিরক্ত সে কিছুটা বুঝতে পারে। তারপর আমরা 12:30 1টা 1:30টার দিকে রওনা দিলাম মাওয়া থেকে। তো মাওয়া থেকে রওনা দিয়েছে, ভোরবেলা এসে আমি আমার এরিয়াতে পৌঁছালাম। হ্যাঁ, তো তখন আমার বাসায় ঢোকা মানে যে আসলে ম্যাডাম এত রাতে কোত্থেকে আসলো, রাতে কই ছিল, ব্যাপারটা অন্যরকম না। তো আমি ওনাকে বললাম যে এখন আমি কি করবো, আমি তো আসলে 9টা ছাড়া বাসায় ঢুকতেও পারবো না, আমার সিকিউরিটি করবে যে ম্যাডাম প্রশ্ন। তো বললো যে ম্যাডাম এইখানে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, আপনি চাইলে ওখানে সকাল পর্যন্ত ওয়েট করতে পারেন। তো আমার মনের মধ্যে ছিল আরে আমি তো এই এরকম একটা পর্যায়ে আছি, হ্যাঁ আমি তার সাথে তার ফ্রেন্ডের বাসায় সময় কাটাতেই পারি, সকালে আমি বাসায় যাবো। আচ্ছা গেলাম। আমার মধ্যে কিন্তু কোনো ভয় ছিল না যে আরে এই দুটা বা তার ফ্রেন্ড মিলে আমাকে এটা সেটা করবে কিনা, হ্যাঁ তাই কোনো দুর্ঘটনা, এগুলো আমার মধ্যে ছিল, কারণ ওটা আমার এরিয়া। হ্যাঁ, তো গেলাম, যাওয়ার পরে দেখলাম ফ্রেন্ডের ওয়াইফ নাই বাসায়, শুধু ফ্রেন্ডই আছে। তো ফ্রেন্ডও আমাকে দেখে চিনল যে ম্যাডাম। তো ফাইন, আমি বসেছিলাম। তো একসময় দেখতেছিলাম আমি ঝিমাচ্ছি, ঘুমায় পড়ে যাচ্ছি। হ্যাঁ, ছিলাম। তো উনি বললো যে ম্যাম, মানে উনি বললো যে ম্যাম আপনি, তখন আমাকে ম্যাম করে ডাকে, যে আপনি পাশের রুমে একটু রেস্ট করতে পারেন। আমি বলছি ঠিক আছে। তো আমি পাশের রুমে যে হেলান দিয়ে জাস্ট বসেছি, আমি ওয়েট করতেছিলাম কখন 7টা 8টা বাজবে, আমি এখান থেকে ভাগবো। হ্যাঁ, তো তার একটু পরে সেও ওই রুমে গেল। যাওয়ার পরে বললো যে আমি কি এখানে বসবো, গল্প করবো? আমার হ্যাঁ বসেন না, আমি তো চাচ্ছিলাম যে আপনি এখানে বসে থাকেন, আপনার সাথে আমি গল্প করি, এমনি অন্য কিছুই না। তো দেখলাম সেও ঝিমাচ্ছে, এবং ঝিমাতে ঝিমাতে এক পর্যায়ে সে কিন্তু পড়ে যাচ্ছে। এবং আমি তখন বললাম এখানে বালিশ আছে, আপনি শুয়ে থাকেন, আমি বসে আছি। বলছে আপনিও শুয়ে থাকেন, রেস্ট করেন, আমরা তারপরে যাব। তো সেও শুয়ে পড়লো এবং তার বাম হাতটা এভাবে মেলা ছিল, বাম হাতের এখানে আমি আনফরচুনেটলি শুয়ে পড়েছি, কারণ আমি আর চোখে দেখতেছি আমার মাথাটা ঘুরাচ্ছে। দেন 20 মিনিট কিন্তু আমি ঘুমাচ্ছিলাম। 20 মিনিট পরে দেখলাম তার হাত যেভাবে ছিল সেভাবেই আছে, এবং সে একদিন দিয়েও লড়ে নাই, চড়ে নাই, রোবট জাস্ট। আমি তো লাফ দিয়ে উঠলাম, উঠে বললাম সকাল হয়ে গেছে, চলো চলো। তো আমাদের বাসায় চলে যাবে, সে তার বাসায়, আমি আমার বাসায় চলে গেলাম। এরকম করে ভালোবাসা শুরু হলো। সে যে আমাকে ভালোবাসে
সেটা কিন্তু সে বলতে পারছে না। বাট আমি কিন্তু প্রতিনিয়ত তাকে বোঝাচ্ছি যে ভালোবাসিটা বলেন আপনি, তারপর আমি বলি। তো এবারটা বলে না, না ওবাটা বলে না, ওবাটা সাংঘাতিক রকমের চাপা। চাপা, হ্যাঁ খুব চাপা। তারপর তারপর বলবলিটা হলে কবে? শোনেন, বলাবলিটা সে তো জীবনেও বলবে না। তো একদিন আমি তাকে বললাম, জোর করে বললাম যে আপনাকে ইচ্ছে করতে খুশি একটা চড় মার। তো কেন? আমি বলছি আচ্ছা আপনি কি আমাকে ভালোবাসেন? বলে হুম। আমি বলছি হুঁটা কি? ভালোবাসিটা মুখে বলতে পারেন না, ফাইজলামি করেন? আমি যে আপনাকে ভালোবাসি সেটা বোঝেন? বলে হুম। কি সমস্যা কি আপনার? তো বলতেছে আচ্ছা পরে বলি ব্যাপারটা, উত্তরটা পরে বলেন। পরে কি? হ্যাঁ পরেটা কি? আপনি দেখতেছেন এখানে একটা মানুষ অস্থিরতা আপনার জন্য আছে, আপনার মুখের এই শব্দটা শোনার জন্য, আর আপনি পরে হু হা এগুলো কি? আপনার সমস্যা কি? তো সেদিন সে ফোন রেখে দিল। তারপর 2 দিন আর ফোন দেয় না। আমার তো সেই কান্না, মনে মনে কান্না করি খুব, কারণ মা চলে যাওয়ার পর ওই মানুষটাকে মনে হয়েছে যে আমার সাথে থাকার মতো। তারপরে হচ্ছে গিয়ে ডিসেম্বর, নভেম্বর চলে গেলে এরকম ভুংছাং করতে করতে সে কিন্তু আমাকে ভালোবাসে এখনো বলে না। ডিসেম্বরে আমার মামারা কি করলো, আমার জন্য ছেলে দেখলো, ডক্টর ছেলে ঢাকায় আসতে বললো। আমি গেলাম। তো মা বললো যে এরকম এরকম ছেলে দেখেছি, এখন তোকে বিয়েটা করতেই হবে। এখন আমি কি বলবো, মনে মনে ভাবতেছি কি বলবো। এখন যদি বলি এই ছেলের কথা, বলবে যে হ্যাঁ আসতে বললো। তারপরে ম্যান পাওয়ারের বিজনেস করে শুনলে আমাকেও পিটা করবে, তাকেও পিটা করবে। তারপরে আমাকে ছেলেরা দেখলো এবং ডক্টর ছেলে বাড়ি দেখলো, ছেলেরা খুব পছন্দ, বিয়ে আগামীকাল। উচ্ছুরি তোর বিয়ে? হ্যাঁ উচ্ছুরি তোর বিয়ে। আমি জানি না, পারপক্ষী কেউ জানে না, আমার বিয়ে। এখন আমি মামাকে বললাম যে আচ্ছা তাহলে আমি এখন বাসায় যাই, তোমাকে আমি কালকে তো আবার আসতেছি, ঠিক আছে আমার বিয়ে দিয়ে দিও। এই বলে মামা বাড়ি থেকে কাটলাম। কেটে এসে বললাম, সেদিন সে আমাকে ফোন দিচ্ছে, আমি তার ফোন ধরতেছিলাম। মেজাজ খুব খারাপ যে এখন আমার বিয়ে হয়েছে, বাটা তুই মুড়ি কিনে খা, এরকম একটা ব্যাপার স্যাপার। তো সে কি করলো, রাতে অনেকবার ট্রাই করে আমাকে ফোনে পেল। এখন ফোনে পাওয়ার পরে আমার তো সেই কান্না পেয়েছে, আমি তো খুব বড় করে কান্না করছি। বলে যে কি হয়েছে আমাকে বলে না। বললাম যে আমার কালকে বিয়ে, আপনি আসেন। বলে কি? বললাম হ্যাঁ কালকে আমার বিয়ে, আপনার দাওয়াত। বলছি কি বলেন? আমি বলছি হ্যাঁ আমার কালকে বিয়ে। তখন কিন্তু আমরা আপনিতেই আছি, হ্যাঁ আমাদের মধ্যে এতই প্রেম যে আমরা এখনো তুমি বলতে পারলাম না। তো আমি বললাম এরকম এরকম। তো বললো যে আচ্ছা আপনি কি আমাকে বিয়ে করবেন? সেই বললো ভালোবাসি টালোবাসি যেখানে মনে চায় সেখানে বিয়ে করবেন কিনা। আমি তো এই প্রশ্নটার ইয়েতেই ছিলাম যে সে বলুক একটা কথা বল। হ্যাঁ। তো আমি বললাম যে অবশ্যই করবো। এখন? তখন রাত্রে 2:30। বললো যে হ্যাঁ এখন। কাজী বেটাকে কোথায় পাবেন আপনি এখন? বলছে ঠিক আছে সকালে কোথায় মিট হচ্ছে, এরকম এরকম জায়গায়। আমি রেডি, কোনো কথা নেই। আপনাদের বলা হয় না মামাটা আমার যেখানে মন চায় সেখানে যায়, বিয়ে আমি তো ডক্টরকে করবো না। তো সকালবেলা ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি ভালো, ম্যাডাম কোথায় যাবেন? আমি যেখানে যেতে বলছি সেখানে। তো মাঝপথ থেকে ওনাকে তুলে নিলাম। হ্যাঁ তুলে নিয়ে আমরা সোজা ফ্লাইট করে সিলেট। সেদিন সিলেটে মেবি সাবেক পিএম এর যাওয়ার কথা ছিল। পুরা সিলেটের টিকেটের দাম যেখানে 10 সেখানে হয়ে গেছে 20। রাস্তাঘাট পুরা কারফিউ। কে মানে কোন কথায় ফ্লাইট করে চলে গেলাম, যে মনে করি কড়া নিরাপত্তায় আমরা হচ্ছে কি সিলেট মাজারটা জিয়ারত করে আমরা একটা কাজী অফিসে বিয়ে করে ফেললাম। শেষ। মানে এবার তাকে আমি পেয়ে গেলাম। আমার তো খুশির কোনো সীমানা নাই, বাড়ি তো নাচানাচি করি। এর মাঝে সে কি করলো, সিলেট যাওয়ার আগে সে তার গ্রামের বাড়িতে আমাকে নিয়ে গেল তার মায়ের সাথে দেখা করানোর জন্য, তার মামার সাথে দেখা করানোর জন্য, এবং তাদের সাথে দেখা হলো। আমার মনে হলো তার মায়ের আমাকে পছন্দ হয়। তার মা খুবই সুন্দরী একজন মানুষ, আমি কাল মানুষ, আমার মনে পছন্দ হয়। তারপরে আমার পজিশন ভেবে মনে হয় ভাবছি আর এই পেয়েছি, ঠিক আছে। তারপর কি হলো, চলে গেলাম, বিয়ে হয়ে গেল। বিয়ে টিয়ে করে আমরা সেদিন রাতে গ্র্যান্ড সিলেটে থাকলাম। তো সেদিন রাতে তার সাথে আমার গল্প করে কেটেছে, তখন আপনি উপনি মধ্যে ছিলাম আমরা। তারপরের দিন চলে আসলাম ঢাকাতে এসে তার একটা ফ্রেন্ডের বাসায় আমরা সেদিন থাকলাম। তো সেদিন থাকলাম। পরের দিন সকালবেলা মানে ডিসেম্বরের 20 তারিখে বিয়ে হলো, 21-22 তারিখ সকালবেলা সে আমাকে বললো যে তখন আমরা তুমিতে চলে এসি, তখন আমাদের সখ্যতা অনেক বেড়ে গেছে, ভালোবাসাও বেড়েছে আমার মনে হয়, কারণ দুজন কাছাকাছি। তো সে আমাকে বললো যে তুমি বাসায় থাকো ফ্রেন্ডের বাসায়, আমি একটু আমার বিজনেসের আছে 2জন ক্লায়েন্ট এসে আমি তাদের সাথে কথা বলে আসি। আমি বলছি ওকে ফাইন যাও। সে আমাকে যাওয়ার সময় টাটা করে গেল, ফ্লাইং কিস দিল, আমিও নিলাম।
আর টুকটাক ভরপুর ভালোবাসা। হ্যাঁ, তো যাওয়ার পরে তার সাথে আমার একবার কথা হয়েছে, তারপরের থেকে সে আর ফোন ধরে না। আমি কিন্তু তার ফ্রেন্ডের বাসা। এখন আমি তো বারবার ফোন দিচ্ছি, কি ব্যাপার সে ফোন ধরে না কেন, এবং আমি হোয়াটসঅ্যাপে নক করতেছি এখানে সেখানে, কিছুতেই সে ফোন ধরে না। তারপর 3 ঘন্টা পরে আমি তাকে হোয়াটসঅ্যাপে নক দিলাম যে তুমি কোথায়, সে বললো যে জাহান্নামে। মানে আমি আকাশ থেকে পড়লাম নাকি পাতাল থেকে উঠে আসলাম আমি জানি না, কি ব্যাপার সে আমাকে লিখলো জাহান্নামে, মানে সে জাহান্নামে যাবে কেন? তো আমি তাকে কোশ্চেন করলাম যে তুমি কোথায়, আসলে তোমার সাথে কি কেউ আছে, বা ইউ হ্যাভ এনি প্রবলেম, আমাকে বলো, আমি যদি সলভ করতে পারি। সে আমাকে আবার টেক্সট করলো যে জাহান্নাম থেকে ফেরা যায় না। আচ্ছা, আই এম জাস্ট ওয়েটিং যে সে আসবে, জাহান্নাম থেকেও আসা যায় আমার মতে। তো এরকম করতে করতে রাতের 8টা, 9:30 থেকে তার ফ্রেন্ড বললো যে ভাবি সে কেন আসতেছে না, এরকম তো করার কথা না, আপনি নতুন তো আপনাকে রেখে গেছে, আমার ফোনও সে ধরতেছে না। তখন আমার একটু চিন্তা শুরু হলো। তখন আমি পাশের থানায় একটু নক দিলাম, যে নাম্বারটা দিলাম, যে নাম্বারটা দেখেন কোথায় আছে। বললো যে এই জায়গাতেই আশেপাশে আছে। আমি ওকে ফাইন, তাহলে আছে। তো রাতে 9:30 বললো যে আমি ফিরতেছি। আমি বললাম যে তুমি ফিরতেছো, ভালো কথা, আসো। তো সে বাসায় এসে বললো যে আমি খুব বড় একটা ঝামেলার মধ্যে ছিলাম, এটা সেটা হাবি যাবি। তো আমি বললাম ঝামেলাটা আসলে কি সেটা বলবা তো। বুঝলাম তুমি সারাদিন আমার ফোন ধরো না, ইভেন তুমি ঝামেলায় ছিলে, এখন ঝামেলাটা কি সেটা তো আমাকে বলবে, তাহলে আমি ক্লিয়ার করবো। নয়তো আমি ক্লিয়ার হতে পারছি না কোনো। আমি তাকে বললামই যে কোনো মেয়ে জড়িত ঘটনা, বলে না। আমি বললাম তাহলে কি ক্লায়েন্টরা কোনো, সে বললো ভিসা টিসা হচ্ছিল না, তো ক্লায়েন্টরা আমাকে নিয়ে একটু মিটিংয়ে বসছিল, হ্যান ত্যান হাবি যাবি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো পাশে ওর ফোনটা অনবরত বেজে যাচ্ছে, এবং তার ফোন অলওয়েজ টাইম সাইলেন্ট থাকলো, নট আ ভাইব্রেট, সাইলেন্ট। তো আমি বললাম যে তোমাকে ফোন দিচ্ছে কে জানো, ফোনটা রিসিভ করো। তো দেখলাম সে ফোন রিসিভ করতে চায় না। তো আমি তাকে ফোর্স করলাম ফোনটা রিসিভ করো, এবং লাউড দাও, আমি শুনবো। তখন সে আসলে রিসিভ করো, ও পাশ থেকে একটা মেয়ের কাউন্ট। হ্যাঁ, তো আমি বললাম ফোনটা আমাকে দাও। আমি বললাম হ্যালো। বললো যে আপনি কি তার ওয়াইফ? হ্যাঁ। বললো যে আপনি কি জানেন আমি কি? আমি বললাম না, আমি আপনাকে কিভাবে চিনবো, আপনি বলেন আপনি কি? বললো যে আপনি যাকে বিয়ে করছেন তার সাথে আমি 6 বছর ধরে আছি, একসাথে একই বাসায় লিভ টুগেদারে আছি, এবং আমাদের 13 বছর সম্পর্ক, এবং আমাদের একটা ছেলে আছে। মানে আমি জাস্ট চুপ। তো 13 বছর লিভিং রিলেশনে তাদের একটা ওই অবৈধ একটা বাচ্চা আছে। আমি বলি ওই মহিলাটার অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল, ওই হাজবেন্ডের বাচ্চা হচ্ছে এটা আমার হাজবেন্ডের বাচ্চা না। ওকে। তো ওই মহিলাকে নিয়ে, ওই বাচ্চাকে নিয়ে আমার হাজবেন্ড 6 বছর ধরে লিভ টুগেদার আছে, এবং ওই মহিলাকে ভালোবেসে লিভ টুগেদার আছে, তাই না? এবং ওই মহিলার ছেলেকে সে জন্ম নিবন্ধনে বাবার পরিচয়টা আমার হাজবেন্ডের দিয়েছে। আমার হাজবেন্ড ওই ছেলের বাবা, এবং আশেপাশে মানুষকে বলেছে এটা আমার ভাই, এটা আমার ছেলে, এবং ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। আমি বললাম যে তাহলে এখন কি হবে? আপনি তো বলে যে এর মধ্যে 6 বছরে আমার অনেক বেবি নষ্ট করেছে আপনার হাজবেন্ড, বেবি আসতে দেয়নি, এবং আমাকে বিয়েও করে নাই, আমাকে শুধু বলেছে বিয়ে করবো। তো আমি তাকে জিজ্ঞেস করলাম এখন কি হবে, এখন কি করবে বলো, এবং আমার এখন কি করা উচিত? অবশ্যই আমার এখন চলে যাওয়া উচিত, আমি চলে যাচ্ছি, তুমি তোমার এই যে 13 বছরের রিলেশন এবং 6 বছর ওয়াইফ নিয়ে থাকো। আমার তখন একটু কষ্ট লাগছিল, আমার তখন হাসি পাচ্ছিল যে আমি কি করলাম। রাইট, কষ্ট পাওয়ার তো প্রশ্নই আসে না, যে এগুলো জন্য তো আমি দায়ী। কিছু খোঁজ নেন নাই তো? না, শুধুমাত্র ওর মাকে দেখছি, ওর ফ্যামিলি, বিয়ের দিন, হ্যাঁ বাড়ি ঘর দেখেছি। এই সে আমার পাটা জড়িয়ে ধরে প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি আসলে এই জায়গাটা থেকে সরে আসতে চাই, এর জন্যই এরকম হয়েছে। সে আমাকে ব্ল্যাকমেল করতেছিল। হ্যাঁ দেখো, একটা মেয়ে একটা ছেলেকে 6 বছর ব্ল্যাকমেল করতে পারে না, অসম্ভব। এবং সে কোনো জবও করে না সেই মহিলা, যে সে তার টাকায় সে চলে, তুমি তোমার টাকা চলো, তোমার টাকাতেই ওই মহিলা চলতেছে, মহিলার ছেলে চলতেছে। সো এটা আমাকে বলো না প্লিজ। ইভেন এখানে আরেকটা কথা বলা উচিত, আমার হাজবেন্ড যে আল্লাহকে বিশ্বাস করে না, সে যে নাস্তিক, সেটা আমি জেনেছি ঠিক
বিয়ের 2 দিন পরে তখন আমি জাস্ট মনে মনে বলতেছি, হে আল্লাহ, আমি আপনাকে এত বিশ্বাস করি, এত ভয় পাই, আমার সাথে কি হলো? আমি একটা নাস্তিককে বিয়ে করলাম কিভাবে? সে আমাকে বোঝাতো সূর্য কেন ওঠে, সূর্য কেন ডুবে, কার ইশারায়। আমি তো অবশ্যই আল্লাহর ইশারায়। সে আমাকে ব্যাখ্যা দিত না, নাস্তিকতার যত ব্যাখ্যা আছে সে আমাকে দিত। আমি তো প্লিজ, আমাকে এসব কথা বলার প্রয়োজন নাই। সে কখনো কাউকে সালাম দিত না, সে আলহামদুলিল্লাহ বলতো না, বিসমিল্লাহ বলতো না, কিছুই না। তো তখন ওই যে ওই ঝামেলাটার সময় সে আমার পা দুটো জড়িয়ে ধরে বললো যে দেখো, আমি আল্লাহতে বিশ্বাস করব এবং নাস্তিকতা ছেড়ে দেবো, আস্তিকতায় আসবো, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমার মনটা আসলে গলে গেল। আমি তাকে কি করলাম, আল্লাহকে বিশ্বাস করার জন্য এবং আস্তিকতায় আসার জন্য একটা সুযোগ আবার দিয়ে দিলাম, সুযোগ দিয়ে দিলাম এবং বললাম যে তাহলে এই ছেলেটাকে যে বাবার পরিচয় দিয়েছো, ওর কি হবে? ও তো এখন সব জায়গায় এই নামটা ইউজ করো এবং করছেও। বলো যে এটা গভর্নমেন্ট পাবে, আবার রিমুভ করা যাবে। আমরা ওকে ঠিক আছে, এটা তাহলে তুমি করো, আমি তোমাকে সুযোগ দেবো। আর মহিলাটা আমার মহিলা বাবার বাড়ি চলে যাবে। কিন্তু এদিকে মহিলা আমাকে যত পারে অভিশাপ দিয়ে যাচ্ছে, দিবে দিয়েছি, অভিশাপ দিয়ে যাচ্ছে, মরবি, এই করবি, সেই করবি, হ্যান করবি। কিন্তু আমার হাজবেন্ডের কথা যদি বলি, সে দেখতে এত আউটলুকিং একটা ছেলে, সো স্মার্ট, ড্যাম স্মার্ট, হ্যাঁ, এবং তার হাসিটা অসম্ভব সুন্দর, হ্যাঁ। আর যার সাথে সে ছিল, বিলিভ মি, আমার বাসার কাজের মহিলাও তার চেয়ে সুন্দর। সিরিয়াস, আপনি চাইলে আমি অন্য ছবিও দেখাতে পারি। মানে কাজের মহিলাও তার চেয়ে সুন্দর। আমি আমার হাজবেন্ডের ছবিটা আপনাকে দেখাবো। তো গেল সবকিছু শেষ এবং আমি জাস্ট কনফার্ম যে ওই মহিলার সাথে সে আর যোগাযোগ করছে না এবং আই উইল বি ট্রাই যে ওই ছেলে জন্ম নিবন্ধন আমি কিভাবে রিমুভ করতে পারি, আমিও ট্রাই করছি তার সাথে। এবং তার সাথে শুরু হলো আমার সংসার জীবন, একসঙ্গে থাকা। হ্যাঁ, কিছুদিন আমি আমার শ্বশুর বাড়িতে থাকলাম এবং তারপরে আমার অফিস প্রবলেম, হ্যান ত্যান হাবিজাবি, তখন আমি তাকে নিয়ে আমার ফ্ল্যাটে ব্যাক। তারপরে খুব সুন্দর ভালোবাসায় মাখামাখি বলা চলে, যেটা আমরা দুজন খুব ভালো আছি এবং সে একটা পারফেক্ট হাজবেন্ড, পারফেক্ট একজন প্রেমিক, পারফেক্ট মানুষ আমার কাছে। আমি তারপর থেকে তার ভিতরে এক বিন্দু কোন রকম কোনো আমার প্রতি অনীহা, এটা সেটা কোনো কিছু আসলে একদম না, শুধুমাত্র ভালোবাসা। হ্যাঁ, তো ভালোবাসায় মাখামাখি এবং তখন আমি কনসেপ্ট করলাম 1 মাস পরে। আমি বললাম যে 1 মাস পরে কনসেপ্ট হয়ে গেল, না থাক, আমরা এখন না ইয়ে করি, আমরা আরো পরে। না না না, আমাদের বয়স হয়ে যাচ্ছে, তোমার 31 হয়ে গেছে, আমার 40 হয়ে যাবে, আমরা কবে মানুষ করবো? আচ্ছা, তার কথায় আমি ভাবলাম যে আসলে ঠিক বলেছে, ঠিক আছে। তো এরকম করে ভালোই কাটছে এবং আমার বাসায় মানে বিয়ের পর থেকে দেখলাম যে ওনার যে বিজনেস লোগোটা ছিল ওইটা আর নাই। সে আর বিজনেস কিছুই করতেছে না এবং তাকে অনেকে ফোন করে, হ্যালো ভাই, ওই সেই, মানে তারপরে বুঝতে পারলাম যে তার কাছে 1 কোটি টাকার মতো লোন আছে সে, এবং সে তার কাছে লোকজন টাকা পয়সা পায়, এর জন্য তাকে ফোন করে, নট আ বিজনেস। হ্যাঁ, তো তার একটা বিজনেস ছিল ম্যান পাওয়ারের, কিন্তু বিয়ের পরে দেখলাম সেটা একদমই ডাউন, নাই বললেই চলে। হ্যাঁ, এখন আমার উপরে কিন্তু সে নির্ভরশীল, আমিও বোকার মতো তাকে চালাচ্ছি। তার স্মোকিং এর ব্যালেন্সটাও আমি দিচ্ছি, তার ফোন ব্যালেন্স, তার ইন্টারনেট ব্যালেন্স, তার জামা কাপড় ব্র্যান্ডের সব কিছু একদম, মানে এবং সে একটা চাল কিনতে গেলেও বলতো এটা কি অর্গানিক, তাহলে অর্গানিক হলে এটা কিনো, মানে মনে হয় যেন টয়লেট টিস্যুটাও তার অর্গানিক দরকার হয়। হ্যাঁ, এরকম একটা অবস্থা। চললো আমাদের সংসারে 5 মাস চলতেছে, খুব ভালো আছি। আমার টাকায় আমি তাকে খাওয়াচ্ছি, আমি আসলে ভালোই আছি। তারপরে মনে হয় যে ভালোবাসা একটু কমে নেই, কারণ আমি তো ভালোবাসি, অন্তত একজন লোক খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, কেউ নাই যার একটা মানুষের। ঝামেলাটা কই আসলো লাস্টে? হ্যাঁ, হঠাৎ করে সে আমাকে বললো যে দেখো, আমার তো কিছু টাকা দরকার। টাকা? তোর তো টাকা দিচ্ছি, আর কিসের টাকা? তোমার মা, তোমার ভাই বোন, তোমার সবাইকে তো টাকা পয়সা আমি দিচ্ছি, গিফট বলো, দামি দামি, এটা সেটা সবকিছু পূরণ করছি, এখন তোমার কি টাকা দরকার? বলে আমার 1 কোটি টাকার মতো লাগবে। বললাম যে 1 কোটি টাকা কি হবে সেটা দিয়ে? বলে যে দেখো,
এবং এর মধ্যে আমার মায়ের পেনশনের টাকা পয়সা কিন্তু আমার নামে এসছে, সবকিছু সেটা জেনে গেছে। সে বলতেছে যে তোমার এই যে গাড়ি আছে, তোমার এই যে দুই তিনটা বাড়ি আছে, এগুলো তো আমার না, এগুলো তো আমার মায়ের। হ্যাঁ, আমার মায়ের, এগুলো এখন ঠিক সূত্রে আমি পেয়েছি। বলে এগুলা একটা একটা তোমার নামে রাখো, আর এগুলো আমার নামে লিখে দাও। আমার কেন? বলে দেখো দুদক টুদক তোমাকে ধরতে পারে। দুদক ধরবে, আমি যদি দুর্নীতি করি, আমি যদি ঘুষ খাই, তাহলে দুদক আমাকে ধরবে। আমার ভিতরে তো দুদক ধরার মতো কিছু নাই। তো একটা গাড়ির জন্য তো দুদকের সময় গলা চেপে ধরবে না। আমার মায়ের পেনশন হাবিজাবি এগুলোর জন্য তো দুদক এসে আমাকে ধরবে। তো কোন দুদকের সঙ্গে ধরবে? তো সে বললো যে না, আমার আসলে টাকা পয়সা লাগবে, তুমি আমাকে দাও। দেখো, আমি আসলে আমার টাকা পয়সা তোমাকে দিব, এটা তুমি কল্পনায় আনা থেকে বাদ দিয়ে দাও এবং তোমার মস্তিষ্ক থেকে ফেলে দাও। আমি তোমাকে আমার টাকা পয়সা দিব না। তো দিব না বলছি যেদিন থেকে, সেদিন থেকে সে চেঞ্জ, ভালোবাসা উড়ে গেল, যাচ্ছে। এবং বউয়ের প্রতি যে একটা অন্যরকম ভালোবাসা ছিল, সেটাও কিন্তু চলে যাচ্ছে অলরেডি। ইভেন এই তো কোরবানি ঈদের আগের থেকে তার সাথে আমার খুব একরকমের ঝামেলা। সে বলতেছে টাকা দাও, আমি বলতেছি দিব না। তার সাথে আমার একরকমের খুব দ্বন্দ্ব, এটা সেটা। একদিন সারাক্ষণ সে তখন ফোন নিয়ে বসে থাকে। তো আমি একদিন জোর করে তার ফোনটা হাত থেকে নিয়ে নিয়েছি। পরে সে আমার হাত ধরে, তখন তো আমি 5 মাসের প্রেগনেন্ট এবং আমার টুইন বেবি, আমার হাত ধরে এমন ভাবে ঝাঁকি দিল, আমার সারাটা শরীর নড়ে গেল এবং আমার থেকে ফোনটা কেড়ে নেওয়ার ট্রাই করলো। আমি না, আজকে আমি দেখবো তোমার ফোনে কি আছে। সারাক্ষণ ফোনে কি করো? তুমি তো এরকম ফোনে থাকতে না, আজকে কেন তুমি ফোনে এতদিন, এই রিসেন্ট তুমি ফোনে থাকা শুরু করেছো, আমি দেখবো। তখন আমি আসলে বললাম, আমি তো তোমার নামে পুলিশ কমপ্লেন করবো, তুমি আমাকে এইভাবে আমার গায়ে টাচ করলে, এইভাবে ঝাঁকি দিলে। বলে এটা তো আমি জাস্ট ফোনটা নেওয়ার জন্য, আমি যে ব্যথা পেয়েছি সেটা তুমি জানো তো? অবশ্যই জানো, তুমি সেটা করেছো। আচ্ছা, বাদ দিলাম। সে তখন আমি পুলিশ কমপ্লেন করবো, সে বললো সরিটারে হ্যান ত্যান, আমি সরিটার বুঝলাম। আমি যেখানে একটা পা ফেললেও সে আমার সাথে 2টা পা ফেলে আমার সাথে চলতো, আমাকে, আমি যেন ব্যথা না পাই, আমি যেন ওভাবে গাড়ির আগে গাড়ির সিটটা খুলে দিত। মানে একটা কেয়ারিং হাজবেন্ডের যা যা করা লাগে সে একদম পরিপূর্ণ। যখন থেকে বলেছি না, তখন থেকে সে আর ওই কেয়ারিংটা আর তার মধ্যে নাই। তো এরকম করে কোরবানির গরু আসলো, আমরা হচ্ছে গিয়ে গরু কিনলাম, কোরবানি হলো। সে অন্য মনস্ক, সে সারাক্ষণ ফোন কি করে আল্লাহ মাহবুব জানে। ফোন আসলে অন্য রুমে চলে যায়, ফোন আসলে আমার সামনে থেকে সরে যায়, এরকম শুরু হয়েছে। আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি টাকা দিতে চাচ্ছি না, সে এরকম টাকার জন্য এমন করছে। আচ্ছা, আমাকে টাকা দেওয়া উচিত? আমি আমার নিজেকেই প্রশ্ন করছি, তাকে ছাড়া তো আমি আসলে বাঁচবো না, তাহলে কি তাকে আমার টাকা দেওয়া উচিত? এই হাবিজাবি চিন্তা ভাবনা মাথার মধ্যে খাচ্ছে। আমার বাসায় আমার কাজিন এবং কাজিনের 2টা বেবি থাকে। হ্যাঁ, কাজিনের হাজব্যান্ড নাই, হাজব্যান্ড মারা গেছে। একটা বেবি হচ্ছে কি 4 বছর, আর একটা ভার্সিটিতে পড়ে, 2টাই ছেলে। ছোটটা যেটা, সেটা আমাকে মাম্মা বলে ডাকে এবং আমার জন্য সে মন প্রাণ উজাড়, তার মায়ের চেয়ে আমি তার বেশি। তো ঈদের দিন শেষ হয়ে গেলে, ঈদের 3 দিন পরে সে হঠাৎ করে রাতে 9:30 আমাকে বললো যে আমি একটু বাইরে থেকে সিগারেট নিয়ে আসতেছি। আমি তার সাথে কিন্তু কথা বলা অলরেডি বন্ধ করে দিচ্ছি। আমি কিছু বললাম না, সে গেল। সে যাওয়ার পরে ধরেন যে আমার বাসা থেকে 5 মিনিট দোকান, 5 মিনিট আসতে 10 মিনিট, 20 মিনিট ম্যাক্সিমাম। বেশি হলে সিগারেটটা যদি খেয়েও আসে 20 মিনিট। সে মনে করেন যে 1 ঘন্টা হয়ে গেছে, সে আর আসে না। সে লুঙ্গি পরে বাইরে গেছে, আসে না। মনে ভাবতেছি কোথায় গেল, তাকে তো ভালোবাসি, আমার চিন্তা। আমি আর রাগ করে কিন্তু ফোনও দেই না তাকে যে আসো না কেন। তো 10:30টার পরে সে বাসায় আসছে, কলিং বেল বাজারে। তো আমার বড় ভাগিনাটা খুলে দিল, দেখলো যে হাতে কয়েকটা পেপসির বোতল অ্যান্ড সিগারেটের প্যাকেট। সে আসলো, তো এরকম তার সাথে, এবং আসার পরে আমরা একসাথে ডিনার করলাম। আমি কিন্তু তাকে খাবারটা সার্ভ করে দিলাম এবং খাওয়া দাওয়া করলাম। এবং আমি যেহেতু অসুস্থ, আর্লি শুয়ে পড়লাম এবং সেও আমার পাশে শুয়ে পড়লো। এমনি কিন্তু শুয়ে আমাকে কত কিছু জিজ্ঞাসা করে, কেমন লাগছে, আজকের দিনটা কেমন যাচ্ছে, প্রেগনেন্সি অবস্থা, সে সব কিছু, মুড সুইং হয় কিনা, সব কিছু খেয়াল সে রাখে। সেদিন আর সে এমনি মোবাইল টিপে কয়েকদিন ধরে আমার পাশে বসে, আগে টিপতাম, সেদিন আর মোবাইল টিপছে না, সেদিন চুপচাপ শুয়ে আছে। তো 1টার পরে আমার চোখটা কিন্তু লেগে গেছে অলরেডি, আমি ঘুমাই গেছি। তো তখন আনুমানিক 3টা কি 3:30 হবে। I can feel that আমার বুকের উপরে
অনেক ভারী একটা কোনো কিছু। ঘুমের মধ্যে আমি ঠিক, তো আমি যখন জাস্ট মাথাটা নাড়া দিয়ে তাকালাম, ডিম লাইট তো, দেখলাম আমার হাত দুটো বাঁধা রশি দিয়ে, এবং লাইলনের যে মোটা রশিগুলো থাকে না, আমি ছবি আছে, আমি আপনাকে দেখাবো। হাত দুটো বাঁধা, পা বাঁধা, এবং গলায়, আপনি আমার গলার এখানে কয়েকটা দাগ, কালো কালো দাগ, হ্যাঁ, গলার এখানে ফাঁসির লক যেভাবে দেয় ফ্যানে ঝুলতে গেলে, সুইসাইড করতে গেলে ফাঁসির যে লকটা দেয় বা ফাঁসির কাঠগড়ায় যে লকটা দেয়, সেই লক দেওয়া রশি আমার গলায়, ওই রশিটা তার হাতে ধরা, আর হাত তো এভাবে বাঁধা, পাও বাঁধা। আমি যখন তাকালাম দেখলাম সে আমার বুকের উপরে, পেটের উপরে, আমার পেটটা তখন অনেক বড় যেহেতু দুইটা বেবি, পেটের উপর দুইটা পা এরকম করা, এবং আমার বুকের উপরে তার পুরো শরীর। আমি টের পেয়ে ওনাকে বললাম, তুমি কি করছো? সে বলল, চুপ থাক, তোকে এখন মেরে ফেলবো। I'm just speechless. আমার হাত তখন দেখলাম বাঁধা, পা বাঁধা, গলার এখানে রশি, গলার রশিটা সে এভাবে ধরা, অ্যান্ড মানে গলার রশিটা টান দিলে আমার ফাঁসটা লেগে যাবে, আমি কিন্তু নড়াচড়ার কোনো চান্স নাই। তারপরে আমি বললাম, তুমি এটা কেন করছো? বললো, কোনো কথা বলিস না, আমি তোকে মেরে ফেলবো। আমি চাই না তুই পৃথিবীতে বেঁচে থাক আমাকে ছাড়া, কারণ তুই আমাকে টাকা না দিলে আমি তোর সাথে থাকবো না, আর তোর সাথে না থাকলে তোর লাইফে অন্য কেউ আসবে, তার মানে আমি তোকে মেরে ফেলবো এবং আমি এখান থেকে চলে যাবো, আমাকে কেউ খুঁজে পাবে না। আমার দেখো, তুমি কিন্তু এটা ভুল করতেছো। আমি কিন্তু তখন একদম সুস্থ স্বাভাবিক, কোনো চিল্লি না। দেখো, তুমি এটা ভুল করতেছো, তুমি যদি আমাকে এখানে মেরে চলে যাও, তুমি তেপান্তরে থাকলেও কিন্তু তোমাকে ধরে নিয়ে আসা হবে, তুমি ভুলটা করো না, আমি কোথায় বোঝাচ্ছি। কেন করছো এরকম? তুমি আমার মামাকে চেনো, সে কিরকম, তোমার শুধু কিন্তু কেউ বাঁচবে না, তুমি তো আমাকে মেরে ফেলবা, ঠিক আছে, তোমার ফ্যামিলি কিন্তু কেউ বাঁচবে না, প্লিজ এই কাজটা করো না। তোমার কত টাকা লাগবে বলো? তখন আমার ভিতরে ভয় চলে আসছে, আমার রশিটা জাস্ট টান দিলে আমি মরে যাচ্ছি। হ্যাঁ, আমি বললাম, দেখো আমার পেটেও কিন্তু ব্যথা পাচ্ছি, তুমি পেট থেকে সরে দাঁড়াও। আচ্ছা, তুমি আমাকে মেরে ফেলো, বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে, পেট থেকে সরে দাঁড়াও। না, সে সহ্য অনেক রিকোয়েস্টের পরে সে গলার ওই রশি ধরে আমার মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরে সে আমার পেট থেকে নেমে গেল এবং বললো যে, তুই কিন্তু লড়াচড়া করবি না। বললাম, না, আমি কিচ্ছু করবো না, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু মারার আগে বাচ্চাগুলোকে কষ্ট দিও না, আমাকেই মারো। তো এরকম করতে করতে সে, এখন আমি বললাম, আমার হাতগুলো এত ব্যথা করছে, এত শক্ত করে বেঁধেছো, আমি তো এখন অসুস্থ, আমাকে যদি তুমি গলায় ফাঁসিটাই ঝুলাতে তাহলে তো আমি মারা যেতাম, হাত পা বাঁধার কি দরকার ছিল বলো, শুধু শুধু বাচ্চাদের কষ্ট দিলে। আমি এইভাবে কথা বলতেছি। সে বলে, বেশি কথা বলিস না, আমি এখন তোকে মারবই, তোকে আমি বাঁচতে দেবো। এরকম কথাবার্তা করতে করতে সময় কিন্তু পার হচ্ছে, 3:30, 4টা, 4:30 এরকম। তখন আমি এক সময় উঠে বসলাম, সেও আমার সাথে বসতে, রশি কিন্তু সে ছাড়ে নাই, কারণ সে জানে রশি ছাড়লে আমি হয়তো বা দৌড় দিব। হ্যাঁ, তো শেষমেশ আমি কি যেন কথা বলতে বলতে আমার বুকের মধ্যে খুব কষ্ট ছিল। আমি বললাম, দেখো, আমি কিন্তু কোনো বেশ্যার পেটে জন্ম হই নাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি এই মুখ খারাপটা করেই বলেছি যে, দেখো, আমি কিন্তু কোনো বেশ্যার পেটে জন্ম হই নাই, তুমি আমার সাথে কি কাজ করতেছো? এটা বলার সাথে সাথে সে কি করলো, বসা অবস্থায় উল্টা হাতে আমাকে মুখের মধ্যে হিট করলো এবং মুখ থেকে অনবরত রক্ত শুরু হয়ে গেল এবং আমাকে ফেলে দিয়ে, তখন রশি ছেড়ে দিয়ে ফেলে দিয়ে গলার মধ্যে চাপ। এবং আর যদি 2টা সেকেন্ড ওভাবেই থাকতো, আমি ওখানে ডেথ। হ্যাভ টু সি দ্যাট। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি, আমি কিচ্ছু না, আমি তখন মারা যাচ্ছি। কিভাবে যেন আমি ওখান থেকে আমার গলাটা ছুটাতে পেরেছি। তারপরে আমি উঠে দাঁড়িয়ে আমি চিৎকার করে আমার ভাগিনাকে ডাকতেছি। আমার ভাগিনা কিন্তু পাশের রুমে আমার কাজিন, ওরা কেউ কিছু বলতে পারছে না। আমার ভাগিনা আবার ওই একটা চিৎকারে দৌড়ে এসে নক করতেছে, তখনও কি করছে, আমাকে ছেড়ে দিচ্ছে। আমার ভাগিনা আমাকে এটা দেখে বলতেছে, কি মুখে রক্ত, এটা সেটা। আমি বলছি, ওকে জাস্ট ধর, আমি পুলিশ কল দিচ্ছি।
আমার ভাগিনাকে ওই, আমার বাসা তো পুরোটা ডুপ্লেক্স, আমার বাসার চাবিটা সব আমার কাছে, ও তো জানে চাবি কোথায়, মানে আমার ভাগিনাকে উড়িয়ে ফেলে ওই অবস্থাতেই সে চাবি নিয়ে পলাতক।